হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনাস অফ বায়োলজি। তো আমরা পড়ছিলাম মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। তো আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তাহলে চলো শুরু করা যাক। তো এই রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানে হচ্ছে যেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন, তাই তো? কিন্তু এইখানে এই ডিএনএ রেপ্লিকেশন পড়তে গিয়ে আমরা একটা ওয়ার্ড পড়ব, যে ওয়ার্ডটাকে বলা হয় সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। দেখো, রেপ্লিকেশনের আগে একটা ওয়ার্ড জুড়ে যাচ্ছে সেমি কনজারভেটিভ। এই দুটোর মানে আমি বুঝি, একটা হচ্ছে সেমি একটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে কনজারভেটিভ ওয়ার্ড আছে। সেমি মানে মনে রেখো সেটা হচ্ছে হাফ, আর কনজারভেটিভ ওয়ার্ডটার মানে হচ্ছে যেখানে হচ্ছে সংরক্ষণ করে রাখা, কনজার্ভ করে রাখা। ঠিক আছে, কি কনজার্ভ করে রাখা? দেখো, আমরা যে ডিএনএ কি হয়ে থাকে? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এরকম হেলিক্সের আকারে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ, আর এইখানে থাকে আমাদের হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এটা হচ্ছে আমাদের ডিএনএ স্ট্রাকচার। ঠিক, এইবারে আমি যদি ডিএনএটাকে এইভাবে ভাবি, যদি ডিএনএটাকে আমি এরকম সিডির মতন করে ভাবি, বা মই বা বাকি দেখেছো এরকম করে যদি ভাবি, সোজা আমি স্ট্যান্ড দুটোকে সোজা করে নিলাম, মানে এইটা কি 5 প্রাইম, এই দিকটা হবে 3 প্রাইম, আর এটা যে 3 প্রাইম হলে এটা হচ্ছে 5 প্রাইম। ঠিক, এইটাকে যদি আমি এইভাবে ভাবি, এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, 3 প্রাইম, 5 প্রাইম। ঠিক আছে, আমি ডিএনএ স্ট্রাকচারটা, এটা হেলিক্যাল স্ট্রাকচারটা এরকম ময়ের মতন বা বাকির মতন করে নিলাম, বা সিডির মতন করে নিলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে সেই ডিএনএ। এইবারে ডিএনএ থেকে আমি যদি ডিএনএ বানাই, তখন সেই প্রসেসটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। ঠিক, এবারে কী করে আমি বানাবো? দেখো, এইখান থেকে কি হয়, যখন রেপ্লিকেশন করে ডিএনএর এই যে দুটো স্ট্যান্ড, একটা স্ট্যান্ড দুটো স্ট্যান্ড, আমাদের ডিএনএ দ্বিতন্ত্রী বা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে থাকে। তো এইটাকে আমি আলাদা আলাদা করলাম, এই স্ট্যান্ড দুটোকে আলাদা করলাম। ঠিক আছে, এইটা একটা স্ট্যান্ড ছিল, এটা কি একটা 5 প্রাইম, একটা হচ্ছে 5 প্রাইম, একটা হচ্ছে 3 প্রাইম, আর এই স্ট্যান্ডটা ছিল এটা আলাদা 3 প্রাইম 5 প্রাইম। এই দুটোকে আমরা সেপারেট করে নিলাম, এই ডিএনএ স্ট্যান্ডটাকে সেপারেট করে নিলাম। আর এইগুলো যে দেখছো, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড মানে হচ্ছে এইগুলোর মধ্যে কী আছে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, তারপরে হচ্ছে থাইমিন, আবার যদি অ্যাডিনিন দিই, ঠিক আছে, তো এর অপোজিটে কী থাকবে? টি, মানে থাইমিন, গুয়ানিনের জায়গাতে সাইটোসিন, সি এর জায়গাতে জি, টি এর জায়গাতে এ, আর এ এর জায়গাতে টি হবে। আমরা জানি এর সাথে টি এর যে বন্ধন, দুটো হাইড্রোজেন বন্ধন থাকে, আর জি আর সি এর মধ্যে 3টে হাইড্রোজেন বন্ধন থাকে। এই হাইড্রোজেন বন্ধনগুলো বা বন্ডগুলো আছে, সেইগুলোকে রিমুভ করে আমরা দুটোকে আলাদা করে নিলাম। এই যে রিমুভ করার পদ্ধতিটার কারণে একটা হেলিকেজ এনজাইম আছে, যে এনজাইমটা এটাকে সেপারেট করে। আমরা এখন ডিএনএ আমরা প্রসেসটা পড়ছি না, যখন প্রসেসটা পড়বো তখন আমি ডিটেলসে আলোচনা করব। কিন্তু এখন যেটা আমি বলছি, শুধুমাত্র যে সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এখন এইটা বোঝো, তারপরে এই প্রসেসটা আমি বলবো। ঠিক আছে, দেখো, তাহলে আমরা এই ডিএনএকে আমরা সেপারেট করলাম। এই সেপারেট করার পরে, ঠিক আছে, তো এর পরে কি হবে? এই যে ডিএনএটা আছে আর এই ডিএনএটা আছে, এই ডিএনএ যখন সেপারেট হলো, এরপরে একটা নতুন স্ট্র্যান্ড কিন্তু এখানে আসবে, এটার এগেনস্টেও একটা নতুন স্ট্র্যান্ড কিন্তু তৈরি হবে। ঠিক আছে, এইটা হয়ে গেল। এই দিকটা অপোজিটে হবে, এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, এটা হবে 5 প্রাইম, এই দিকটা হবে 3 প্রাইম। তাহলে একটা স্ট্র্যান্ডের এই যে ডিএনএটা বানালাম, এটা একটা ডিএনএ বানালাম এইখান থেকে। তাহলে একটা ডিএনএ থেকে আমরা যে এই ডিএনএ বানালাম, দুটো ডিএনএ হলো। কিন্তু ডিএনএ থেকেই আমরা কিন্তু ডিএনএ বানালাম, এই প্রসেসটাকেই বলা হয় রেপ্লিকেশন। কিন্তু এইখানে দেখো, একটা ডিএনএ থেকে আমরা দুটো ডিএনএ পেলাম। এবার সেমি কনজারভেটিভ কেন বলছে? দেখো, এই যে দুটো স্ট্যান্ড আছে, এই দুটো স্ট্যান্ড যখন সেপারেট হয়ে গেল, আর এই স্ট্যান্ডের বেস করেই একটা নতুন স্ট্যান্ড কিন্তু তৈরি করলো, তাই না? তো তাহলে এই স্ট্যান্ডটাকে আমরা বলতে পারি প্যারেন্ট স্ট্যান্ড, আর যেটা নিউ যে স্ট্যান্ডটা তৈরি হলো, সেইটাকে আমরা বলতে পারি ডটার স্ট্যান্ড। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে নিউ স্ট্যান্ড, আর এইটা হচ্ছে প্যারেন্ট স্ট্যান্ড।
ঠিক, বা এইভাবেও বলতে পারি যে এই যে প্যারেন্ট স্ট্যান্ডটাকে আমরা বলতে পারি ওল্ড স্ট্যান্ড, আর যেটা তৈরি হলো নতুনটা সেটাকে আমরা বলতে পারি নিউ স্ট্যান্ড। তো এইখানে দেখা যাচ্ছে যে ডিএনএটা তৈরি হলো নতুন করে, তার মধ্যে দেখছি হাফ কন্ডিশনে প্যারেন্ট স্ট্যান্ডটার এর প্যারেন্ট একটা হাফ রয়েছে আর একটা নিউ তৈরি হচ্ছে, এইরকম হাফ কনজার্ভ করে রয়েছে, মানে এর এই ডিএনএটা হাফ কিন্তু হাফ কন্ডিশনে রয়েছে, মানে যে 50%। এটা যদি 100% যদি ডিএনএটাকে ধরি, সেখানে যখন নেক্সট জেনারেশনে যাচ্ছে তখন দেখছি এইটা 50% ডিএনএ রয়েছে, এর ডিএনএর এইটা 50%, এইখানে দেখছি এর ডিএনএ 50%, মানে এইটা হচ্ছে প্যারেন্ট স্ট্যান্ড, এটা হচ্ছে প্যারেন্ট স্ট্যান্ড, এটা হচ্ছে নিউ স্ট্যান্ড। তাই আমরা একে বলছি সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। জিনিসটা ঠিক এই যে জিনিসটা, এই যে সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশনের এই যে প্রসেসটা কে প্রথম দিয়েছিলেন? তো মনে রাখবে আমরা পড়েছিলাম না ওয়াটসন অ্যান্ড ক্রিকের নাম, ওয়াটসন অ্যান্ড ক্রিক। এরা তো আমরা জানি যে এ কি দিয়েছিল, ডিএনএ ডাবল হেলিক্স মডেল দিয়েছিলেন। ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল সেটা কত সালে দিয়েছিল? 1953-তে। তো এই ওয়াটসন অ্যান্ড ক্রিক এই যে ওকে জিজ্ঞাসা করেছিল যে ডিএনএ থেকে আবার তো ডিএনএ তৈরি হবে, তাকে কি বলবো? তিনি বলেছিলেন ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ তাকে বলা হয় রেপ্লিকেশন পদ্ধতি। রেপ্লিকেশনের থ্রুতে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হয়, তাকে বলা হয় আমাদের এই ডিএনএ রেপ্লিকেশন। তো তিনি একটা মেনশন করেছিলেন, কিন্তু ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় তখন কিন্তু সেই প্রসেসটাকে বলবো সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। কারণ এইটা হচ্ছে এইরকম করে হাফ হয়ে যাচ্ছে, মানে এইটা ডিএনএ প্যারেন্ট স্ট্যান্ড দুটো, এইখান থেকে যখন প্যারেন্ট স্ট্যান্ড নিউ স্ট্যান্ড, এই যে কনজার্ভ রয়েছে হাফ কন্ডিশনে কনজার্ভ রয়েছে কি প্যারেন্ট স্ট্যান্ডটা, আর এখানে একটা নতুন যে স্ট্যান্ড তৈরি হলো এটা হচ্ছে নিউ স্ট্যান্ড, ওই জন্য এটা সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন। কিন্তু তিনি শুধুমাত্র এটা বলেছিলেন, ঠিক আছে, উনি শুধু জাস্ট প্রেডিক্ট করেছিলেন, এটা তিনি এক্সপেরিমেন্টাল প্রুফ দেননি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলা হয় যে ডিএনএ হচ্ছে সেমি কনজারভেটিভ, ডিএনএ ইজ সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশন ইজ বলতে পারি সেমি কনজারভেটিভ, বা ডিএনএ ইজ সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, ঠিক আছে। এইটা জাস্ট এই ওয়াটসন অ্যান্ড ক্রিক কি করেছিল? প্রেডিক্ট করেছিল। আর এইটাই এনসিইআরটির ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে যে স্কিম অফ ডিএনএ রেপ্লিকেশন। তিনি কিন্তু এটা বলে দিয়েছিলেন যে ওয়াটসন অ্যান্ড ক্রিক বলে দিয়েছিলেন এইভাবে ডিএনএ রেপ্লিকেশন যে পদ্ধতিটা সেটা সেমি কনজারভেটিভ আকারে হয়ে থাকে, কিন্তু এটার এক্সপেরিমেন্টাল প্রুফ কিন্তু আলাদা একজন করেন। কে করেন? যার নাম হচ্ছে মিচেলসন অ্যান্ড স্টল, ঠিক আছে। এই দুই সায়েন্টিস্ট ফার্স্ট ইকোলয়ের উপরে কাজ করেন, অন ইকোলয়, এসচেরিচিয়া কোলাই, এটা একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। এর উপরে কাজ করে প্রথম প্রমাণ করেন যে ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ। এটার এক্সপেরিমেন্টাল প্রুফ করে দিয়েছিলেন মিচেলসন অ্যান্ড স্টল, ঠিক। এটা কার উপরে কাজ করেছিলেন? প্রোক্যারিওটিক, এটা একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, বা বলতে পারি প্রোক্যারিওটস, এর উপরে কাজ করেছিলেন। তো এইখানে একটা আইসোটোপ ইউজ করেছিলেন, সেটা হচ্ছে হেভি আইসোটোপ অফ নাইট্রোজেনের একটা হেভি আইসোটোপ ইউজ করেছেন যেটা হচ্ছে N15। এই আইসোটোপ দিয়ে তিনি এই এক্সপেরিমেন্টাল প্রুভ করেছিলেন ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ, ঠিক। আর এরপরে আরেক সায়েন্টিস্ট ছিল, সেও কিন্তু কাজ করেন, যেমন হচ্ছে টেলর, এই সায়েন্টিস্টটা, এবং এর সাথে কয়েকজন কি ছিল, কলিগও ছিল, এরা কাজ করেন অন ভিসিয়া ফাবা, ঠিক আছে। এইটা একটা গাছের উপরে প্লান্ট, এটা একটা প্লান্ট। ও প্লান্ট কার মধ্যে পড়ে? ইউক্যারিওটিকের মধ্যে। এর উপরে ফার্স্ট কাজ করেছিলেন, ঠিক আছে। তিনি এইখানে
এই যে আমাদের টেলর এফ ইউজ করেছিল কাকে, রেডিও আইসোটোপ। এখানে কিন্তু রেডিও আইসোটোপ ইউজ করেনি, এখানে কিন্তু হেভি আইসোটোপ নাইট্রোজেনের ইউজ করেছিল, যেটা হচ্ছে N15 এর। আর এইখানে তোমার কে টেলর এখানে রেডিও আইসোটোপ ইউজ করেন, রেডিও আইসোটোপ অফ থাইমিডিন, এ রেডিও আইসোটোপ ইউজ করে কি করে টেলর কিন্তু ও প্রমাণ করেন যে ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ। আর এরা দুজনেই একই সালে কিন্তু করেছিলেন, 1958-এ, ঠিক। আর এরা দুজনের পরে আরও অনেক সায়েন্টিস্ট আছে, তারপরে হিউম্যান সেলের উপরে কাজ হয়েছিল, বা হিউম্যানের মধ্যে তারপরে কাজ হয়েছিল, হিউম্যানের উপরে কাজ হয়ে এটা প্রমাণিত হয় যে ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ। তো এইখানে আমাদের এনসিইআরটিতে শুধু মিচেলসন অ্যান্ড স্টলের কিন্তু এক্সপেরিমেন্টটা আছে, সেইটাকে আমরা একবার দেখার চেষ্টা করি। চলো, তো মিচেলসন স্টল কি করেন, প্রথমে এরকম করে 3টে পেটি ডিশ নেন, এরকম 3টে পেটি ডিশ নেন। হ্যাঁ, এই পেটি ডিশের মধ্যে এইখানে যে মিডিয়ামটাতে রাখা হয় সেই মিডিয়ামটা হচ্ছে রেডিও আইসোটোপের মিডিয়াম রাখা হয়। সেটা কোন মিডিয়াম, এখানে মনে রাখবে N15 যে আইসোটোপটা সেটা ছিল, এটা মনে রাখবে হেভি আইসোটোপ, হেভি আইসোটোপ এখানে মিডিয়ামে রাখা হয়। আর এই মিডিয়ামের মধ্যে রাখা হয় ইকোলাইকে, এখানের মধ্যে ইকোলাইকে রেখে দেওয়া হয়েছে। ধরো এখানের মধ্যে আছে ইকোলাই ব্যাকটেরিয়াটা, ঠিক আছে। তো ইকোলাই ব্যাকটেরিয়াকে যখন আমি N15 এই যে আইসোটোপটা হেভি আইসোটোপের মধ্যে যে আমি গ্রো যদি করাই, ওকে বৃদ্ধি করাই, ঠিক আছে, তাহলে ওদের ক্ষেত্রে এই ইকোলাইয়ের যে ডিএনএটা কি হবে, N15 এর থাকবে, N15 এরও থাকবে, N15 ডিএনএটা হবে, মানে যে হেভি, H ফর হেভি, এখানে লিখছি H, ঠিক আছে। তাহলে এর যে ডিএনএটা সেটা কি হবে, এর যে ডিএনএটা সেটা হচ্ছে ইকোলাইয়ের ডিএনএ, এটা হচ্ছে ইকোলাইয়ের ডিএনএ, ঠিক আছে। আমি যদি এই যে আমি পেটি ডিশটার মধ্যে যদি আমি গ্রো করাই, আমি পেটি ডিশটা আমি এটা হচ্ছে এ পেটি ডিশ, এটা হচ্ছে বি নিলাম, আর এটাকে আমরা সি হিসেবে কনসিডার করছি, ঠিক আছে। তো এ পেটি ডিশের মধ্যে যখন আমি N15 আইসোটোপের মধ্যে আমি যখন গ্রো করাবো ইকোলাইকে, তখন এই ইকোলাইয়ের ডিএনএটা কী হয়ে যাবে, N15 ডিএনএটাতে গ্রো করবে, তাই N15 ডিএনএটা থাকবে। এইবারে যদি আমি এই ইকোলাইয়ের ডিএনএকে আমি ট্রান্সফার করে যদি আমি এই পেটি ডিশ বিতে আমি যদি আনি, আর এই পেটি ডিশ বিতে কী আছে, তো এই পেটি ডিশের বিতে আছে N14 রেডিও আইসোটোপটা, এখানে যে মিডিয়ামটাকে রেখেছি, এইখানে যে মিডিয়ামটাতে আছে N14, মানে হচ্ছে নর্মাল আইসোটোপকে রেখেছি, তাও একে আমরা কনসিডার করব লাইট আইসোটোপ, N14 নর্মাল কন্ডিশন, N15টা হচ্ছে এর আইসোটোপ, যেটা হচ্ছে হেভি হিসেবে কনসিডার করবে, ঠিক আছে। তো যখনই আমি ইকোলাইকে ট্রান্সফার করে যখন আমি এই পেটি ডিশ বিতে এনেছি, এবং এই পেটি ডিশের বিতে যে মিডিয়ামটা আছে সেটা হচ্ছে N14 মিডিয়ামটা আছে, ঠিক আছে। তাহলে এইখানে যে ডিএনএটা তাহলে কী হবে, এই ক্ষেত্রে ডিএনএটা কী হবে, আমরা জানি এই যে ডিএনএটা আলাদা আলাদা হয়ে যাবে, আমরা জানি যখন এই রেপ্লিকেশন করবে তখন আলাদা হয়, তখন এইখানকার ডিএনএটা এরকম করে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি এটাকে 5' নিই, এটা থাকবে 3', এদিকে থাকলে 3', এটা হবে 5', ঠিক সেইখানে আমরা দেখব এখানে হচ্ছে 5' এইটার, আর এইটা হবে 3', আর এই দিকটা হবে 3', আর এইটা হচ্ছে 5', ঠিক আছে, আলাদা হয়ে গেল। তাই এই দুটো স্ট্যান্ড কি স্ট্যান্ড, প্যারেন্ট স্ট্যান্ড, এই দুটো এখন স্ট্যান্ড এখন আমরা কনসিডার করব প্যারেন্ট স্ট্যান্ড হিসেবে, তাহলে এই দুটো স্ট্যান্ড হচ্ছে এখন প্যারেন্ট স্ট্যান্ড। এইবারে আমি যখন N14 মিডিয়ামেতে রেখেছি, তখন যে নিউ ডিএনএ স্ট্যান্ড তৈরি হবে, তখন N14 নাইট্রোজেন বেসগুলো এখানে বসবে। N14 মানে কি, N মানে হচ্ছে নাইট্রোজেন বেসে, কেন নাইট্রোজেন বেসের মধ্যেই আমি কিন্তু এই আইসোটোপটাকে আমরা নিয়েছি,
তো নাইট্রোজেন বেস কোনগুলো? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ইউরাসিল তো আমি এখানে ডিএনএ পড়াচ্ছি, তাই ইউরাসিল থাকবে না, থাইমিন থাকবে। তাহলে এইগুলো কি হবে, এই যে নতুন যে ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি হবে, এইখানে আমরা ওই N14 ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি হবে। এইখানে যখন N15 মধ্যে আমি যখন ইকোলাইকে রেখেছি, তখন ওদের ডিএনএটা N15 হয়েছে ডিএনএটা। যখনই আমরা এই N15 ডিএনএটাকে যখন আমি N14 নাইট্রোজেন বেসের কাছে আমি নিয়ে যাব, তখন যখন নতুন করে যে ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি হবে, তখন হচ্ছে N14 তৈরি হবে। তাই আমরা এখানে লিখব যে এইখানে যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা হচ্ছে N14 হবে, এটা হবে N14, আর উপরেরটা কে আছে? উপরেরটা আছে N15, এই প্যারেন্টটা N15, আর যে নিউ ডটার স্ট্র্যান্ড তৈরি হলো সেটা হচ্ছে N14। এটা হচ্ছে লাইট, এটা হবে লাইট, আর এইটা হবে হেভি স্ট্র্যান্ড। আর সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে কি আছে? N15 মানে হচ্ছে হেভি। আর যখনই এখানে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হলো, সেটা কার? N14, মানে আমরা লাইট হিসেবে কনসিডার করব। তাহলে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়ে গেল। এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখানে ডিএনএ কটা ছিল? একটা। এখানে ডিএনএ কটা হলো? দুটো তৈরি হয়ে গেল। পেপটিডিস এটার আমরা ডিএনএ রেপ্লিকেশন করলাম, মানে এই ইকোলাইকে গ্রো করলাম N15 মধ্যে। তাহলে এইখানে যদি আমি সেন্ট্রিফিউগেশন করি, সেন্ট্রিফিউগেশন মানে হচ্ছে যে আমি ধরো একটা টেস্ট টিউব নিলাম, এটা হচ্ছে টেস্ট টিউব। এই টেস্ট টিউবে আমি করব সেন্ট্রিফিউগেশন। আর সেন্ট্রিফিউগেশন করার সময় আমরা এইখানে একটা মিডিয়ামের মধ্যে, মানে এই লিকুইডের মধ্যে যেটাকে নেব সেটাকে নেব সিজিয়াম ক্লোরাইড, CaCl। এটাকে বলা হয় সিজিয়াম ক্লোরাইড, কেননা এর ডেন্সিটি গ্রেডিয়েন্টটাকে মেনটেন করে। মানে হচ্ছে যে ভারী সে নিচে থাকবে, যে হালকা সে উপরে যাবে। ঠিক, তো এইখানে যদি আমি কি করি, সেন্ট্রিফিউগেশন করি এই টেস্ট টিউবটার, তাহলে কি হবে, যেহেতু এখানে হেভি আইসোটোপটা আছে কার? নাইট্রোজেনের, তাহলে এই ডিএনএটা কি হবে, সব থেকে একদম নিচে অবস্থান করবে। এইখানে যে একটা ব্যান্ড দেখা যাবে, সেই ব্যান্ডটা হচ্ছে সব থেকে নিচে অবস্থান করবে, কারণ ভারীর জন্য। ঠিক আছে, তাহলে এখানে কে আছে? N15 ডিএনএটা আছে। তাহলে এইখানে যে আমরা ডিএনএটা দেখতে পাবো সেটা হচ্ছে হেভি ডিএনএটা। ঠিক আছে, ঠিক সিমিলারলি যদি আমি এইখানেও যদি সেন্ট্রিফিউগেশন করা হয়, তাহলে কি হবে? ধরো এটা আমি সেন্ট্রিফিউগেশন করব, এটা হচ্ছে আমার টেস্ট টিউব। এখানে আমি দেব সিজিয়াম ক্লোরাইডকে, সিজিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমরা কি ধরনের আমরা ডিএনএ দেখতে পাচ্ছি? এইখানে দেখতে পাচ্ছি হাফ হচ্ছে N15 আর হাফ হচ্ছে আমাদের N14, যেটা সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে ধরা হয়। তাহলে এইখানে যে রেপ্লিকেশনের ব্যাপারটা, এইখানে সেই ঘটনাটা কি হবে? তো এইখানে দেখা যাচ্ছে হেভি পার্টটাও রয়েছে, আবার দেখছি এখানে লাইট পার্টটাও রয়েছে, দুটো একসাথে কোনো কিছু নেই। তাহলে এরা কিছু এমন কন্ডিশনে আছে, হাইব্রিড কন্ডিশনে, এরা দুজনেই কিন্তু হাইব্রিড কন্ডিশনে আছে। অর্ধেক আছে তোমার N15, অর্ধেক আছে N14। তার জন্য এরা যদি ডেন্সিটি গ্রেডিয়েন্টের যদি দেখি, তাহলে কেনা এরা হাইব্রিড কন্ডিশনে থাকার কারণে এরা একটু উঁচুর দিকে চলে আসবে। মানে যে এদের দেখা যাবে এই একটুকু উপরের দিকে, এখানে একটা ব্যান্ড দেবে কার জন্য? এই N15 জন্য। আর হালকার জন্য N14 জন্য এইখানে একটা ব্যান্ড থাকবে, এইখানে একটা ব্যান্ড থাকবে। তাহলে এইটা যেটা আমরা পাবো যে ডিএনএটা, সেটা হচ্ছে আমাদের হাইব্রিড ডিএনএটা। হাইব্রিড ডিএনএ পাচ্ছি, কেননা হাফ হচ্ছে N14 আর হাফ হচ্ছে N15। ক্লিয়ার? এরপরে যদি এই যে ডিএনএটাকে, মানে হচ্ছে এই ইকোলাইকে যদি আমি ট্রান্সফার করে আবার যদি এই পেটিটিস সিতে নিয়ে যাওয়া হয়, আর এই পেটিটিস সিতে যে মিডিয়ামটা দেওয়া আছে সেখানেও ধরো N14কেই দেওয়া আছে, যে মিডিয়ামটা আছে সেইটা হচ্ছে N14-এরই মিডিয়াম, N14 মিডিয়াম, মানে হচ্ছে লাইটকে কনসিডার করছি। ঠিক, লাইট মিডিয়ামটা দেওয়া আছে।
তো এখানে আবার ইকোলাইকে আবার ট্রান্সফার করা হলো, তাহলে কি হবে এর যে ডিএনএটা আছে, তাহলে এইখানে আমরা যেহেতু একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ পাচ্ছি, এইখানে আবার এই যে দুটো ডিএনএ দুটো দুটো করে স্ট্র্যান্ড আছে সেটা আবার আলাদা আলাদা হবে। তাহলে আলাদা আলাদা হয়ে কটা স্ট্র্যান্ড তৈরি করবে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে আমরা লিখে নিই, তাহলে কী কী তৈরি হবে? এইটা একটা স্ট্র্যান্ড তৈরি করবে, মানে যে এর উপরেরটা, আবার এই নিচেরটা আবার কি তৈরি করবে? এইটার, এটাকে আমি আলাদা করি, আবার এইটার, আবার নিচেরটা আছে এটাকে। তাহলে চারটে স্ট্যান্ড কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যেহেতু এটা 5 প্রাইম, এটা যে 5 প্রাইম 3 প্রাইম হচ্ছে, তাহলে এটা কি হবে? 3 প্রাইম 5 প্রাইম, এটা হবে 3 প্রাইম 5 প্রাইম, এটা 5 প্রাইম টু 3 প্রাইম হবে, ঠিক অপোজিটটা থাকবে। এর ক্ষেত্রে আমরা যে পরপর লিখে নিই, এটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম। এবারে এই দুটোকে আলাদা করেছি, মানে এইটা এর স্ট্যান্ড 5 প্রাইম 3 প্রাইম, এইটা স্ট্যান্ড 3 প্রাইম 5 প্রাইম। এইবার দেখো, তাহলে এই স্ট্যান্ডগুলোকে আমরা আলাদা আলাদা করে ফেললাম। চারটে স্ট্যান্ড আছে, একটা, দুটো, তিনটে, চারটে, যখন আমরা আলাদা করব। ঠিক আছে, তো এরপরে যখন এই ইকোলাইকে আবার কিন্তু কোথায় রেখেছি? N14 এর মধ্যে আবার সেই এক মিডিয়ামে রেখেছি আবার, তাহলে কিন্তু এইখানে যে নতুন যে ডিএনএ স্ট্যান্ডটা তৈরি হবে সেটা N14 এর ডিএনএ স্ট্যান্ড তৈরি হবে, মানে হচ্ছে লাইটটা। ঠিক আছে, তাহলে এইখানে যে আমরা ডিএনএ স্ট্যান্ডটা এবারে করবো সেটা হচ্ছে সবগুলোই লাইটই হবে। এটার ক্ষেত্রেও তাই, আমি N14 এর মধ্যে রেখেছি, তাহলে এর যে ডিএনএ স্ট্যান্ডটা হবে এইখানে তৈরি হবে আবার নতুন করে, এটা হচ্ছে নতুন স্ট্যান্ড। আবার যখন এইটার ক্ষেত্রে ধরবো, এইটা আলাদা করেছি, এটার ক্ষেত্রেও তাই নতুন স্ট্যান্ড তৈরি করবে এখানে, এটার ক্ষেত্রেও তাই N14 হবে সব। তাহলে এইগুলো যতগুলো নতুন যে স্ট্যান্ডগুলো তৈরি হলো সেগুলো হচ্ছে সবই কিন্তু সব N14 কিন্তু তৈরি হলো, যে নতুনগুলো N14, এটারও ক্ষেত্রে N14, এটার ক্ষেত্রেও N14, আর এইগুলোতে N14 ছিলই, যেহেতু সবুজ রেখেছি N14, এটারও ক্ষেত্রেও হচ্ছে N14। তাহলে এইগুলো আর এইটা কি হবে? এই লালটা হবে N15, আর এইখানে হবে N15। তাহলে এবারে ভালো করে লক্ষ্য করো ব্যাপারটা কি হচ্ছে। আমরা হেভি ডিএনএ নিয়ে ইউজ করেছিলাম, এটা ছিল হেভি ডিএনএ। এই যে হেভি ডিএনএ পাচ্ছি, কেননা আমরা এই ইকোলাইকে আমরা N15 মিডিয়ামের মধ্যে গ্রো করেছিলাম, তাহলে ওদের যে ইকোলাইয়ের ডিএনএটা হচ্ছে হেভি ডিএনএ। যখনই আমি এই ইকোলাইয়ের ডিএনএটাকে ইকোলাইকে যখন আমরা এই N14 যখন মিডিয়ামে যখন ট্রান্সফার করালাম, তখন দেখা যাচ্ছে যে এই ডিএনএটা যখন নতুন করে আবার নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, তখন N14 ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি করছে। আবার তখন এই যে ইকোলাইকে যখন আমি আবার N14 মিডিয়ামের মধ্যে নিয়ে গেলাম, তখন দেখা যাচ্ছে যে যেখানে আমরা হেভি ডিএনএ পেয়েছিলাম সেইখান থেকে কনভার্ট হয়ে আমরা কিন্তু লাইট দুটো কিন্তু স্ট্র্যান্ড পেয়ে গেলাম। ঠিক আছে, দুটো লাইট স্ট্র্যান্ড, আর এইখানে দেখছি দুটো হাইব্রিড স্ট্র্যান্ড পাচ্ছি। তাহলে এইখানে কি দেখা যাচ্ছে? দুটো হাইব্রিড স্ট্র্যান্ড আর দুটো হচ্ছে লাইট স্ট্র্যান্ড পাচ্ছি। তাহলে এর যদি সেন্ট্রিফিউগেশন করা হয় তাহলে কী রকম হবে? ধরো ঠিক আছে, এটা হচ্ছে তোমার টেস্ট টিউবের মধ্যে আমরা সেন্ট্রিফিউগেশন করবো, আর এইখানের মধ্যে আমরা কাকে দেবো? সিজিয়াম ক্লোরাইডকে। কেন দেবো সিজিয়াম ক্লোরাইড? যেখানে হচ্ছে আমাদের ডেন্সিটি গ্রেডিয়েন্টটাকে মেনটেন করবে। যে ভারী সে নিচে যাবে, যে হালকা সে উপরে চলে যাবে, আর যে হাইব্রিড হবে সে মিডিলে থাকবে। ঠিক আছে, তাহলে এইখানে তো আমরা তো হেভি তো কেউ নেই। ঠিক আছে, এইখানে আমরা পাচ্ছি শুধুমাত্র হাইব্রিড আর হচ্ছে লাইট। তাহলে লাইট যদি থাকে, আমরা জানি হাইব্রিড তাহলে কোথায় থাকবে? এরকম মিডিল পজিশনে থাকবে হাইব্রিডটা। রাইট, আর যেহেতু লাইট দুটো পাচ্ছি তাই ও কিন্তু হালকার জন্য সব থেকে উপরে চলে আসবে, ব্যান্ড করবে উপরে। তাহলে এইটা হবে তোমার N14 লাইট ব্যান্ড, আর এইখানে থাকবে একটা হবে N14 আর একটা হবে N15। তো এইটা হবে হাইব্রিডের, তো এইটা হবে লাইট আর একটা পাবো হেভি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা কটা হেভি পাচ্ছি আর কটা লাইট পাচ্ছি। দেখো এইখানে আমরা লাইট যদি আমি দেখি, লাইট তাহলে এইটা হবে লাইট ডিএনএ, আর এই স্ট্যান্ডটা হবে হাইব্রিড স্ট্যান্ড।
হাইব্রিড ডিএনএ। তাহলে এখানে হাইব্রিড কটা পাচ্ছি দেখো তো, হাইব্রিড আমরা পাচ্ছি এখানে মাত্র কটা পাচ্ছি দেখো, একটা ডিএনএ, এই একটা ডিএনএ, দুটো পাচ্ছি। তারপর লাইটও দেখো এখানে একটা, এখানে একটা, দুটো পাচ্ছি। কিন্তু এইখানে কি আমরা হেভি পাচ্ছি? হেভি কিন্তু নাই, ঠিক আছে, জিরো, হেভি হচ্ছে জিরো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি একটা বলে রাখি যে এই যে আমি ইকোলাইকে ট্রান্সফার করছি না, যে ইকোলাইকে এক ইয়ে থেকে পেটিটিস থেকে আর একটা পেটিটিসে নিয়ে যাচ্ছি, তো এই যে ইকোলাই, তো বলা আছে তোমাদের এনসিআরটিতে মেনশন আছে যে ইকোলাই 20 মিনিটে রেপ্লিকেশন কমপ্লিট করে, 20 মিনিট মানে 20 মিনিটে, 20 মিনিটসে কী হচ্ছে রেপ্লিকেশন কমপ্লিট করে। তাহলে এইটা হচ্ছে প্রত্যেক 20 মিনিটে, ঠিক আছে। এর হচ্ছে এটা হচ্ছে জেনারেশন 1 এর, এটা হচ্ছে জেনারেশন 2, আর এটাও তো 20 মিনিটে করছে, নেক্সট 20 মিনিট, আর নেক্সট 20 মিনিট মানে এইটাও 20 মিনিটে। মানে দেখা যাচ্ছে যে আমি এইরকম যদি কোশ্চিন থাকে যে একটা ইকোলাইকে যদি আমি 80 মিনিট মানে 80 মিনিট রাখার পরে সেই ইকোলাইটার মধ্যে আমি অনেকগুলো মিডিয়াম দিয়েছি, সেটা হচ্ছে N15 আর N14 তো বলা হয়েছে যদি N15 আগে প্রথমে রেখেছি, তারপরে 4 বার আমি কি করেছি, 4টে জেনারেশন করে আমি দেখব যে কতগুলো আমরা হাইব্রিড আর কতগুলো হচ্ছে লাইট আর কতগুলো হচ্ছে হেভি আমি ডিএনএ পাবো, ঠিক আছে। মানে আমি তো এটা কটা জেনারেশন করলাম, একটা দুটো, তাহলে 20 মিনিট 20 মিনিট, তাহলে এইটাকে 20 মিনিট না লিখে আমি এটাকে লিখতে পারি 40 মিনিট, মানে একটা জেনারেশনে 20 মিনিট আর একটা জেনারেশনে 20 মিনিট, মানে 20 20 40। এরপরে যদি আমি আরেকটা যদি মিডিয়াম করি, আরেকটা জেনারেশন করি, তাহলে আমার কত হবে 60 মিনিট। 60 মিনিটে কতগুলো আমরা হাইব্রিড পাবো, কতগুলো লাইট পাবো, কতগুলো হচ্ছে হেভি পাবো, সেটা তোমরা ঘরে করবে। আর একটা করবে, আর এর সাথে করবে যে 60 মিনিটের পরে 80 মিনিটেরও করবে। 80 মিনিট মানে কতগুলো জেনারেশন হবে বলো তো, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট মানে যে 3টে জেনারেশন। আবার যদি 20 মিনিট 80তে করি, তাহলে এইখানে আমাদের 4টে জেনারেশন হবে। আর 4টে জেনারেশনের মধ্যে তুমি খুঁজে বার করবে হাইব্রিড কটা হবে, হেভি কটা হবে, আর হচ্ছে লাইট কটা হবে। এইটা কিন্তু তোমাদের ঘরে কাজ রইলো। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে সেখানে আমি অ্যান্সারগুলো দেখে নেবো। যদি কোনো প্রবলেম থাকে আমি আবার ভিডিও বানিয়ে নেক্সট লেকচারে আমি সেটাকে আমি বলে দেবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মিশেলসন অ্যান্ড স্টলের হচ্ছে এক্সপেরিমেন্ট। এর থ্রুতে বলেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেমি কনজারভেটিভ। দেখতেই তো পাচ্ছি এইটা হচ্ছে হেভি স্ট্র্যান্ড নিয়েছিলাম, তো হেভি স্ট্র্যান্ডের পরে হচ্ছে হেভি লাইট পাচ্ছি, এখানেও হেভি লাইট পাচ্ছি। যখন আরেকটা জেনারেশনের পরে করছি, তখন দেখছি আমি যখন মিডিয়ামে যখন N14 লাইট মিডিয়ামে রেখেছি, তখন দেখছি এখানের মধ্যে হাইব্রিড, এটাও হচ্ছে হাইব্রিড, আর দুটো হচ্ছে তোমার কি পাচ্ছি আমরা লাইট পাচ্ছি, ঠিক আছে। তাই এইটা হচ্ছে তোমার ডিএনএ, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ। তাহলে দেখো একটা জেনারেশনের পরে দুটো ডিএনএ পাচ্ছি, তাহলে তিনটে জেনারেশন করলে এখানে কতগুলো ডিএনএ পাচ্ছি, 4টে। আবার একটা জেনারেশন করলে 4টের পরে পাবো 8টা। আবার একটা জেনারেশন করে যখন 80 মিনিটে করবো, তখন পাবো 16টা হচ্ছে ডিএনএ। তো ওই 16টা ডিএনএর মধ্যে তোমরা বার করবে কতগুলো হাইব্রিড হবে, কতগুলো হচ্ছে হেভি হবে, আর কতগুলো লাইট হবে। কিন্তু তোমরা এখন কি নেবে, সেই জেনারেশনটা পরপর, এখন আমি দুটো নিলাম লাইট, তোমরা এবারে করবে আরও দুটো করবে লাইট দিয়ে মিডিয়ামে। তাহলে কতগুলো আমরা হেভি, কতগুলো হাইব্রিড, কতগুলো আমরা কি না হাইব্রিড বা লাইট পাচ্ছি বা হচ্ছে হেভি পাবো, সেটা তোমরা বার করবে, ঠিক আছে। তো নেক্সট যে আমি এবারে পড়াবো সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তাহলে চলো শুরু করা যাক। এখন পড়ব প্রসেস অফ ডিএনএ রেপ্লিকেশন। এই প্রসেস অফ ডিএনএ রেপ্লিকেশন করার আগে আমরা ডিএনএ রেপ্লিকেশনের কিছু কি পয়েন্টস আমরা দেখব, যেখানে কিছু এনজাইমের প্রয়োজন আছে। এই যে ডিএনএ রেপ্লিকেশনের করার জন্য কিছু প্রয়োজনীয় উপাদান দরকার আছে, সেইগুলো কি নিয়ে আমরা একটুকু দেখি। যেমন হচ্ছে কিছু কি পয়েন্টসগুলো আমরা নিয়ে আলোচনা করি। কি পয়েন্টস, ফার্স্ট কি পয়েন্টের মধ্যে এখানে আমরা দেখব এনজাইমস। এখানে যে মেন এনজাইমটা লাগে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা বা ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে মেন যে এনজাইমটা লাগে, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা লাগে, যেটাকে আমরা শর্টে বলবো আমরা ডিএনএ পল। আর এইটাই হচ্ছে
এই ডিএনএ পলিমারেজের জন্য মেন এনজাইম। এর কাজ কি? এর কাজ হচ্ছে যখন এই ডিএনএ থাকে, ধরো এটা ডিএনএ, এটা ডিএনএ, এটা একটা 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন যারা যুক্ত আছে। এইবারে একটা এনজাইম আসবে, সেই এনজাইমের থ্রুতে এই যে স্ট্যান্ডটা সেপারেট হয়ে যায়, ঠিক আছে? তো এই যে স্ট্যান্ডটা যে সেপারেট হয়ে গেল, এটা হচ্ছে 5 প্রাইম, এই দিকটা 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, ঠিক আছে? তো এইখানে কি হয় যে যখনই এইভাবে থাকে ডিএনএটা, যে যখন এই ডিএনএটা সেপারেট হয়ে যায়, তখনই আমাদের এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা, এই ডিএনএ পলিমারেজ এনজাইম এইখানে বসবে। এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ, যেটাকে আমরা শর্টে বলবো ডিএনএ পল। আর এই ডিএনএ পল এইখানে কি করবে, কন্টিনিউ করে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি করে দেবে, ডিএনএ স্ট্র্যান্ড। ঠিক এইখানেও তাই, এখানেও ডিএনএ পল বসবে, ডিএনএ পলিমারেজ এনজাইম বসবে এবং এখানে নতুন করে একটা স্ট্র্যান্ড এরা বানিয়ে ফেলবে। এখানে হয়ে গেল একটা স্ট্র্যান্ড থেকে, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো এই ডিএনএ পলের এইটাই কাজ, যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা। আর এই পলিমারেজ এনজাইমটার কী রকমের এনজাইম হয়, এটা বলা হয় ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ এনজাইম। কেন? ডিএনএর উপর ডিপেন্ড করেই একটা ডিএনএ তৈরি করছে, তাই এই এনজাইমটা ডিএনএর উপর ডিপেন্ড করেই ডিএনএ তৈরি করছে, তাই একে বলা হয় ডিএনএ পলিমারেজকে বলা হয় ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। ঠিক, এইবারে দেখো যে নতুন এইটাকে আমরা যে কি জানি, এইটা হচ্ছে এই যে রেড কালারের যেটা দিয়েছে, এটা হচ্ছে প্যারেন্ট স্ট্র্যান্ড। আর এইখান থেকে যে নতুন করে একটা স্ট্র্যান্ড তৈরি হলো, সেটাকে আমরা কি বলবো, নিউ স্ট্র্যান্ড বা ডটার স্ট্র্যান্ড, তাই তো? তো এই যে প্যারেন্ট স্ট্র্যান্ডটা থেকেই এরই কমপ্লিমেন্টারি একটা স্ট্র্যান্ড তৈরি করলো, যেটা হচ্ছে নিউ স্ট্র্যান্ড। প্যারেন্ট স্ট্র্যান্ডটাকে বেস করে একটা নতুন করে একটা স্ট্র্যান্ড তৈরি করলো, সেইটাকে আমরা বলছি ডটার স্ট্র্যান্ড বা নিউ স্ট্র্যান্ড। তো ওই জন্য এর হুবহু একটা ডিএনএ একটা তৈরি করলো, তাই এই প্যারেন্ট স্ট্র্যান্ডটার আরেকটা নাম বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড। এই টেমপ্লেট স্ট্যান্ড কি? টেমপ্লেট স্ট্যান্ডকে বলা হয় ছাঁচ। যেমন হচ্ছে ভগবানের মূর্তি বা দুর্গা মূর্তি বানানোর জন্য, যে মুখের একটা মূর্তি বানানোর জন্য একটা ছাঁচ নিয়ে আসে, তো ওইখানে মাটি ভরে চাপা দিলে ঠিক হুবহু ওরকমই একটা ছাঁচ হিসেবে চলে আসে মুখের গঠনটা। ঠিক সেই রকমই এই যে প্যারেন্ট স্ট্র্যান্ডটা রয়েছে, এই প্যারেন্ট স্ট্র্যান্ডটাকে ভিত্তি করে এই যে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইমটা একটা নতুন একটা স্ট্র্যান্ড তৈরি করলো, যেখানে হচ্ছে প্যারেন্ট স্ট্র্যান্ডের হুবহু একটা স্ট্র্যান্ড তৈরি করলো, কে? নিউ স্ট্র্যান্ডটা। তো এই জন্য প্যারেন্ট স্ট্র্যান্ড থেকে যখন নিউ স্ট্র্যান্ড তৈরি হলো, তাই প্যারেন্ট স্ট্র্যান্ডটাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড। ক্লিয়ার? তো এইবারে জিনিসটা দেখো, যখন এই ডিএনএ পলিমারেজ নতুন নিউ স্ট্র্যান্ডটা যে তৈরি হচ্ছে, নিউ স্ট্র্যান্ডটা যখন তৈরি হচ্ছে, তাহলে এর ডিরেকশনটা দেখো তো কোন দিকে হচ্ছে। মানে হচ্ছে প্যারেন্ট স্ট্র্যান্ডটার ডিরেকশন কী ছিল, 3 প্রাইম টু 5 প্রাইম, কিন্তু নিউ যে স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে, এটা যে ডিএনএ পল, এটা যে ডিএনএ পল, ডিএনএ পলিমারেজ, এই এনজাইমটার ডিরেকশনটা কোন দিকে দেখো তো। ডিরেকশনটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। যখন নিউ স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে, সেটা কি হচ্ছে, 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে যাচ্ছে। আর প্যারেন্ট স্ট্র্যান্ডটা কী ছিল, 3 প্রাইম টু 5 প্রাইম। ঠিক আছে, যে নিউ স্ট্র্যান্ডটা যে তৈরি হচ্ছে, সেটা কোন ডিরেকশনে হচ্ছে, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে হচ্ছে। আর প্যারেন্ট স্ট্র্যান্ডটাকে বেস করে যে নিউ স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে, তার ডিরেকশন কোন দিকে হচ্ছে, 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনের দিকে। তাহলে আমরা বলতে পারি টেমপ্লেট স্ট্র্যান্ডের যে ডিরেকশনটা, সেটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, আর যে নিউ স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। ক্লিয়ার? বা বলতে পারি ডিএনএ পলের যে ডিরেকশনটা হচ্ছে, সেটা 5 প্রাইম টু 3 প্রাইম। ঠিক অপোজিট এই দিকেও ধরো, ডিএনএ পলিমারেজ কোন দিকে যাচ্ছে, এইটা হচ্ছে 5 প্রাইম, এদিকটা হচ্ছে 3 প্রাইম। নিউ স্ট্র্যান্ডটার কথা বলছি, নিউ স্ট্র্যান্ডটা, সে নিউ স্ট্র্যান্ডটাকে তৈরি করার জন্য ডিএনএ পলিমারেজ যাচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে যাচ্ছে, কিন্তু টেমপ্লেট স্ট্র্যান্ডকে বেস করে, এটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, এই উপরেরটা হচ্ছে প্যারেন্ট স্ট্র্যান্ড বা টেমপ্লেট স্ট্র্যান্ড, এটা হচ্ছে প্যারেন্ট স্ট্র্যান্ড বা
টেমপ্লেট স্ট্র্যান্ড। আর এইটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নিউ স্ট্র্যান্ড, একই, মানে এইটা হচ্ছে নিউ স্ট্র্যান্ড, এই নিচেরটা নীল রঙেরটা। তাহলে প্যারেন্ট স্ট্র্যান্ডটাকে যখন বেস করে যখন রেপ্লিকেশন হচ্ছে, নিউ স্ট্র্যান্ডটা যখন তৈরি হচ্ছে তখন 5 প্রাইম টু 3 প্রাইম যাচ্ছে, কিন্তু প্যারেন্ট স্ট্র্যান্ডকে বেস করে যাচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে। তাই প্যারেন্ট স্ট্র্যান্ডের ডিরেকশন হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, আর নিউ স্ট্র্যান্ডে যখন তৈরি হচ্ছে সেটা 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে আমরা লিখতে পারি যে ডিরেকশন অফ ডিএনএ পলের ডিরেকশন কোন দিকে? 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে। বা বলতে পারি যে নিউ স্ট্র্যান্ডটা যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এটা অলওয়েজ হবে। আর যদি প্যারেন্ট স্ট্র্যান্ডের ডিরেকশন দেখি, প্যারেন্ট ডিরেকশন অফ প্যারেন্ট স্ট্র্যান্ড বা বলতে পারি টেমপ্লেট স্ট্র্যান্ড, তার ডিরেকশন হবে অলওয়েজ 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে। দেখো 5 এইদিকে 3 প্রাইম টু 5 প্রাইম প্যারেন্ট স্ট্র্যান্ড হচ্ছে, কিন্তু ডিএনএ পলিমারেজের ডিরেকশন হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। যদি আর প্যারেন্ট স্ট্র্যান্ডকে বেস করে যখন করছে তখন 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে হচ্ছে। ক্লিয়ার? বেশ, এইবারে দেখো এইখানে যে ডিএনএ আছে, ডিএনএ যদি এখানে এ থাকে তাহলে এখানে টি থাকবে, কারণ অ্যাডিনিন থাইমিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ধন তো করে। আর যদি এখানে জি থাকে তাহলে এখানে সি থাকবে, মানে হচ্ছে 3টে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাই এই যে বন্ডগুলো হচ্ছে কি বন্ড? এই বন্ডগুলোকে বলা হয় H2 বন্ড, মানে হচ্ছে হাইড্রোজেন বন্ড। আর এই হাইড্রোজেন বন্ডকে ব্রেক করার জন্য এখানে আরেকটা এনজাইম আছে। এখানে আমরা 2 নম্বর যে এনজাইমটা পড়বো সেই 2 নম্বর এনজাইমটা হচ্ছে হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমের কাজই হচ্ছে এই যে দুটো ডিএনএকে সেপারেট করছে না, কি করে সেপারেট করছে? এই হাইড্রোজেন বন্ডগুলোকে রিমুভ করছে করে, ঠিক আছে? এই হাইড্রোজেন বন্ডগুলোকে রিমুভ করে যে ডিএনএকে সেপারেট করছে সেটা হচ্ছে হেলিকেজের কাজ। তাহলে এর কাজই হচ্ছে রিমুভ দ্য H2 বন্ড, মানে হচ্ছে হাইড্রোজেন বন্ডকে রিমুভ করা হচ্ছে হেলিকেজের কাজ। ঠিক আছে, আরও এনজাইম আছে, সেগুলো দেখি। এবারে 3 নম্বর যে এনজাইমটার কথা পড়বো সেটা হচ্ছে নাম হচ্ছে প্রাইমেজ। এটা খুব ইম্পর্টেন্ট একটা এনজাইম, ঠিক আছে? এই এনজাইমটা এক ধরনের হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পল বলছি, ঠিক আছে? আরএনএ পলিমারেজ এক ধরনের এনজাইম। আরএনএ পলিমারেজের কাজ কি? বা প্রাইমেজের কাজ হচ্ছে ছোট্ট একটা আরএনএ তৈরি করা, ঠিক আছে? এর কাজই হচ্ছে সিনথেসিস শর্ট আরএনএ প্রাইমার, ছোট একটা আরএনএ প্রাইমার তৈরি করে। এবং সেটা কত নিউক্লিওটাইডের হয়? সেটা হচ্ছে 10 থেকে 12 নিউক্লিওটাইডের মতন হয়ে থাকে এই আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমার কাজ কি? এই আরএনএ প্রাইমারের কাজ হচ্ছে, দেখো আমি যদি দুটো ডিএনএ আঁকছি এইরকম, এটা একটা ডিএনএ, আরেকটা ডিএনএ আঁকি, ঠিক আছে? এটাও একটা ডিএনএ, এটা একটা ডিএনএ। কিন্তু এই ডিএনএর মধ্যে তফাৎ কি? এই তফাৎ হচ্ছে কি, এই ডিএনএটাকে বলা হয়, যেহেতু ডিএনএটা কমপ্লিট হয়ে আছে, এইদিকে প্রান্ত আর এইদিকে প্রান্ত দেখো কমপ্লিট হয়ে আছে, সেই জন্য এই ডিএনএকে বলা হয় ব্লান্ট এন্ড ডিএনএ, ব্লান্ট এন্ড ডিএনএ। আর এই ধরনের ডিএনএকে বলে, এই তখন দেখো না অর্ধেক হয়ে আছে আর অর্ধেক ইনকমপ্লিট আছে, তাই না? তখন এই ধরনের ডিএনএকে বলা হয় স্টিকি এন্ড ডিএনএ। মানে এই দিকটা কমপ্লিট আছে আর এইখানে কিন্তু এখনো পূরণ হয়নি। যখনই এইরকম স্টিকি এন্ড দেখে না, তখনই ডিএনএ পলিমারেজ কি করে? ডিএনএ পলিমারেজ এই জায়গাতে বসবে, ডিএনএ পলিমারেজ এই জায়গাতে বসবে, এরকম করে ডিএনএ পলিমারেজ বসবে, তো এইটা কমপ্লিট করে দেবে। স্টিকি এন্ড দেখলেই ডিএনএ পলিমারেজ এনজাইমটা, যেটা ডিএনএ পল বলছি, সেটা এখানে কমপ্লিট করে দেবে। তাহলে এই এনজাইম দুটো হচ্ছে ডিএনএ পলিমারেজ, মানে যে ডিএনএ পল,
এই ডিএনএ পলের কাজই হচ্ছে যখনই যে এখানে স্টিকিয়েন দেখতে পাবে, যখনই যেমন দেখলাম না স্টিকিয়েন, সেটাকে কমপ্লিট করে দেবে। তাহলে এই আমি এইটা বোঝাচ্ছি কেন, কেননা এখানে আমি আরএনএ প্রাইমারটা বলবো। কি জিনিস দেখো, যখনই ডিএনএ, ধরো এটা ডিএনএ, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন আছে, যখনই হেলিকেজ এনজাইমের থ্রুতে যখন দুটো স্ট্র্যান্ড যখন আলাদা হয়ে যাবে, যখন দুটো স্ট্র্যান্ড যখন আলাদা হয়ে যাচ্ছে, ডিএনএ যখন সেপারেট হচ্ছে হেলিকেজ এনজাইমের থ্রুতে, তখন তো এইখানে এই রেপ্লিকেশন চালানোর জন্য এই আরএনএ, এই যে আরএনএ যে প্রাইমেসটা আছে সেই এনজাইমটা এখানে বসবে, এখানে বসে একটা ছোট্ট একটা আরএনএ প্রাইমারকে এখানে বসিয়ে দেবে, ছোট্ট একটা আরএনএ প্রাইমারকে বসিয়ে দেবে। সেটা কত প্রাইমারের, সেটা হচ্ছে 10 থেকে 12 নিউক্লিওটাইডের মতন হয়ে থাকে। এটা হচ্ছে সেই আরএনএ প্রাইমার, এটা হচ্ছে আরএনএ প্রাইমার। ঠিক এইদিকেও তাই করবে, এইখানে কি করবে, একটা ছোট্ট একটা আরএনএ প্রাইমারকে এখানে বসিয়ে দেবে, এটা হচ্ছে আরএনএ প্রাইমার। ঠিক আছে, তো এই দিকটা হচ্ছে 5 প্রাইম, এই দিকটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। এইবারে যখন এখানে আরএনএ প্রাইমার এসে বসবে, আর তার ফলে কি হবে, একটা স্টিকিয়েন, মানে হচ্ছে এই দিকটা তো কমপ্লিট, এইখানটা খানি কমপ্লিট হয়ে আছে, এই যে দিকটা কমপ্লিট হয়ে আছে, তো এই দিকটা তো পুরো তো কমপ্লিট হয়নি। তখন ডিএনএ পলিমারেজ যখন দেখবে যে এইখানে তো ডিএনএ তো ইনকমপ্লিট হয়ে আছে, তখনই ডিএনএ পলিমারেজ এখানে এসে বাইন্ড করবে, এখানে ডিএনএ পল এসে এখানে কিন্তু বসবে। আর ডিএনএ পল যখনই এখানে বসবে তখনই এইদিকেও বসবে, ডিএনএ পল এইদিকেও বসবে। যখনই ফাঁকা, এই যখন ফাঁকা জায়গায় এইখানে কমপ্লিট হয়ে আছে, এইখানটা ইনকমপ্লিট হয়ে আছে, তখনই ডিএনএ পলিমারেজ এরকম করে সামনের দিকে এগোবে, আর এইরকম করে একটা ডিএনএ স্ট্র্যান্ড এইরকম করে তৈরি করে দেবে। ঠিক অপোজিট দিকেও তাই এইরকম করে ডিএনএ তৈরি করে দেবে। তাই আরএনএ প্রাইমার অবশ্যই লাগবে স্টিকি এন বানানোর জন্য, যাতে ডিএনএ পলিমারেজ এখানে বসে, যাতে রেপ্লিকেশনটা কন্টিনিউ করে দেয়। ওই জন্য এখানে প্রাইমেজ এনজাইমটা খুব লাগে। বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক। এরপরে একটা এনজাইম পড়বো টোপো আইসোমারেজ। টোপো আইসোমারেজ এর আরেক নাম বলা হয় গাইরেজ। এই গাইরেজ এনজাইমটা সেটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দেখা যায়, এটা হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দেখা যায়। আর টোপো আইসোমারেজ এনজাইমটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, ওখানে কাজে লাগে। এর কাজ কি? এই দুজনের কাজই হচ্ছে রিমুভ দ্য সুপার কয়েলিং। এই সুপার কয়েলিং জিনিসটা কি? এ সুপার কয়েলিংকে রিমুভ করে। দেখো ডিএনএ যেমন কেমন দেখতে, ডিএনএ হচ্ছে এরকম পেঁচানো ডিএনএ থাকে, এরকম করে ডিএনএটা পেঁচানো থাকে। ঠিক আছে, এইবারে ডিএনএটা যখন আমি আস্তে এইরকম করে খুলবো ডিএনএটাকে, ধীরে ধীরে এরকম করে খুলবো ডিএনএটাকে, মানে কি হবে, ডিএনএটাকে যখন আমি এইদিকে খুলবো তখন এই দিকে প্যাঁচটা বেশি বেশি লাগতে শুরু করবে। মানে যখনই এই ডিএনএটাকে আমি আস্তে আস্তে খুলতে গেলে এই পাশে দেখবে তোমার প্যাঁচটা বেশি বেশি লাগবে। কীরকম? একটা উদাহরণ হিসাবে বলা হোক, ঠিক আছে, এটা ধরো ডিএনএর এইরকম স্ট্যান্ড আছে, ঠিক আছে, এটাকে আমি যদি পেঁচিয়ে দিই, এরকম করে পেঁচানো হলো, পেঁচানো দেখতে পাচ্ছ, পেঁচিয়ে আছে। এইবারে আমি যদি এই যে মাঝখান থেকে ধরে যদি ডিএনএটাকে এরকম করে ওপেন করি, দেখো পাশ দিকে যেমন গিট লেগে যাচ্ছে না, এখানে যখনই ওপেন করছি এখানে গিট লেগে যাচ্ছে, এই গিটগুলোকে বলা হয় সুপার কয়েলিং, মানে কয়েল হয়ে যাচ্ছে, পেঁচিয়ে যাচ্ছে, জোরে করে পেঁচিয়ে, আমি যত টানবো তত প্যাচ লাগবে, এগোবে না। আর যখনই খুলবো ডিএনএটাকে খুলবো, কিন্তু এখানে প্যাচ কিন্তু জোরে লেগে যাচ্ছে, এই জোরে প্যাচ লেগেছে, এই প্যাচগুলোকে খোলার জন্য যে এনজাইম লাগে সেই এনজাইমটার নাম হচ্ছে টোপো আইসোমারেজ বা গাইরেজ। এদের কাজ হচ্ছে এই যেখানে প্যাঁচটা লাগছে না, এই প্যাঁচটার জায়গাতে এখানে একটা কাট করে দেয়, এই জায়গাতে কাট করে দেয়। ঠিক সেই রকমই এই জায়গাতে ডিএনএর এই যে জায়গাগুলোতে কাট করে দেয়। কে করে? এই এনজাইমটা টোপো আইসোমারেজ বা গাইরেজ এনজাইমটা। কাট করলে কি হবে, ডিএনএটা খুলে যাবে, খুললে তাহলে কি রেপ্লিকেশনটা আরও ভালো হবে। ঠিক আছে, তাহলে এরা যে এখানে যে সুপার কয়েলিং হচ্ছে, সুপার কয়েল হচ্ছে সেই সুপার কয়েলিংটা বা সুপার কয়েলটাকে সেটাকে রিমুভ করার জন্য টোপো আইসোমারেজ লাগে। এই তিনটে এনজাইম না থাকলে কিন্তু রেপ্লিকেশন কিন্তু করা সম্ভব না।
তাই এই তিনটে এনজাইম খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইবারে আসল এই এনজাইমগুলো, এই যে রিকমেন্ডগুলো, এই যে প্রয়োজন উপাদানগুলো, এইগুলোকে আমরা কাজে লাগিয়ে এবারে আমরা ডিএনএ রেপ্লিকেশনের প্রসেসে আমরা ঢুকবো। তাহলে চলো দেখা যাক। এইবার দেখো যে আমাদের যে ডিএনএটা, সেই ডিএনএটা তো অনেক বড়, তাই না? কত মিটারের ডিএনএ? 2.2 মিটারের ডিএনএ, সেটা ইউক্যারিওটের ক্ষেত্রে। প্রোক্যারিওটের ক্ষেত্রে ছিল 4.6 × 10⁻⁶ বেস পেয়ার। লিখে দিই যে ইকোলাইয়ের ক্ষেত্রে, ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে এই ডিএনএ সাইজ কত ছিল? 4.6 × 10⁻⁶ বেস পেয়ার। আর ইউক্যারিওটের ক্ষেত্রে বা হিউম্যান সেলের মধ্যে সেটা ছিল কত? 6.6 × 10⁹ বেস পেয়ার। মানে এটা যদি লেন্থ যদি দেখি সেটা কত ছিল? 2.2 মিটারের মতন, আর এর যে লেন্থ ছিল 1.36 মিলিমিটারের মতন। তো এত বড় ডিএনএ, 2.2 মিটারের ডিএনএ, তোমাদের কি মনে হয় যে ডিএনএ রেপ্লিকেশন যখন স্টার্ট হয় তখন এইখান থেকে শুরু হয়, নিয়ে কমপ্লিট করে ডিএনএটা রেপ্লিকেশন হয়? এটা কি তোমাদের মনে হয়? যদি এইরকম 2.2 মিটারের ডিএনএ যদি এরকম লম্বা করে যদি আগে ছাড়িয়ে নিতে পারে না, মানে যে ধরো হেলিকেজ এনজাইম কী করে, এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে, এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে, ঠিক আছে, এই হাইড্রোজেন বন্ডগুলো তোমাদের কি মনে হয় যে প্রথমে হেলিকেজ ছাড়িয়ে দুটোকে আলাদা করে নেয়, এরকম করে দুটোকে আলাদা করে নেয়, ডিএনএ দুটো এরকম করে আলাদা হয়ে গেল? কখনোই করতে দেবে না। কেন? কেন যদি পুরো ডিএনএটাকে যদি ছাড়িয়ে নেওয়া হয় প্রথমে, তাহলে কি হবে? অনেক এনার্জির প্রয়োজন পড়বে, প্রচুর এনার্জির প্রয়োজন পড়বে। যেটা এত এনার্জি না প্রয়োজন হয় তার জন্য কি করে, এই যে ডিএনএর পার্টগুলোকে না ছোট ছোট অংশে কেটে নেয়। ধরো এইখানে একটা ডিএনএ অংশ, এখানে একটা ডিএনএ অংশ, এইখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, ছোট ছোট পার্টে ভাগ করে নেয়। মানে এই জায়গাটা আমি যদি মুছি, তো এর ফলে কি হয়, ডিএনএটা ছোট ছোট পার্টে ভাগ হয়ে যায়। ধরো এই একটা ডিএনএ তৈরি হয়ে গেল, এখান থেকে একটা ডিএনএ তৈরি হয়ে গেল, এখান থেকে এখানে একটা ডিএনএ তৈরি হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এইটা কোনো নয় যে আমি যদি কাট করছি, কি হয়, এই ডিএনএর মধ্যেই ছোট ছোট পার্টে কিন্তু রেপ্লিকেশন স্টার্ট হওয়া শুরু করে। মানে হচ্ছে এই জায়গাতে রেপ্লিকেশন হওয়া স্টার্ট করলো, মানে আমি এই জায়গাটা মুছে দিই, এই জায়গাতে ধরো এই জায়গাতে রেপ্লিকেশন হওয়া শুরু করলো, এই জায়গাতে রেপ্লিকেশন হওয়া শুরু করলো, এই জায়গাতে রেপ্লিকেশন শুরু, মানে বিভিন্ন জায়গাতে রেপ্লিকেশন হওয়া স্টার্ট করে। এটা নয় যে এক জায়গাতে স্টার্ট হলো একদম এন্ড করলো শেষ দিকে, এটা কখনোই নয়। যে প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু রেপ্লিকেশন শুরু হয়। আর এই যে প্রত্যেকটা পার্টে পার্টে আমরা ভাগ করছি না, এই যে জিনিসগুলোকে বলা হয় রেপ্লিকন, এইগুলোকে বলা হয় রেপ্লিকন। মানে যে এইগুলো এক একটাকে বলা হয় রেপ্লিকন। ঠিক আছে, এটাও একটা রেপ্লিকন, এটা একটা রেপ্লিকন, এটা একটা রেপ্লিকন। এর ফলে কি হবে, এরপরে যদি এই যে রেপ্লিকন, একটা রেপ্লিকনকে নিয়ে যদি আমি কি করি, ডিটাচ করি, মানে হচ্ছে আমি সেপারেট করি, ডিএনএকে সেপারেট করলাম। ধরো এটা হচ্ছে সেই রেপ্লিকনের পার্টটা, তো এইখানে আমি কি করব, ওপেন করব। এখন আমি কিন্তু একটা রেপ্লিকনকে নিয়ে আমি দেখাচ্ছি, এইগুলো এক একটা রেপ্লিকন বলা হয়। ঠিক আছে, তারপরে ডিএনএকে এরকম করে সেপারেট করে কে করে, হেলিকেজ এনজাইম যে এই জায়গা থেকে সেপারেট করে। যে জায়গাতে সেপারেট করে, মনে রাখবে রেপ্লিকনের যে জায়গা পার্টটাতে সেপারেট হওয়া শুরু করবে বা রেপ্লিকেশন হওয়া স্টার্ট করবে, সেই জায়গাটাকে বলা হয় ওরিসি সাইট। এই ওরিসি মানে হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, এটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন, যেখানে রেপ্লিকেশন স্টার্ট হওয়া ফার্স্ট শুরু করছে। আর এটা নয় যে যেখানে সেখানে রেপ্লিকেশন স্টার্ট হওয়া শুরু করবে না, কিন্তু এটা তোমাদের কি মনে, যেখানে সেখানে রেপ্লিকেশন স্টার্ট হবে না, কখনোই না। একটা স্পেসিফিক পয়েন্ট আছে, সেই জায়গাতে কিন্তু রেপ্লিকেশন স্টার্ট করবে। কোন কোন জায়গাতে রেপ্লিকেশন স্টার্ট করবে এটা তোমাদের মনে রাখো, যে জায়গাতে এটি মানে হচ্ছে অ্যাডিনিন আর থাইমিনের যেখানে রিচ বেশি থাকবে, মানে হচ্ছে পরিমাণ যেখানে থাকবে, সেইখানে কিন্তু কি হবে, রেপ্লিকেশন যা স্টার্ট হওয়া শুরু করবে সেই জায়গাতে। ঠিক আছে, কেন, এর সাথে টি এর দুটো হাইড্রোজেন বন্ধন থাকে, আর জি আর সি এর সাথে তিনটে হাইড্রোজেন বন্ধন থাকে। তো এদের মধ্যে স্ট্রং বন্ড কাদের মধ্যে দেখা যায়, এদের মধ্যে। আর উইক বন্ড একটু দেখতে গেলে এর মধ্যে, এটি এর মধ্যে দেখা যায়, কেন এর মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড আছে আর এর মধ্যে তিনটে হাইড্রোজেন বন্ড আছে। তাই উইক বন্ডকে সেইখানেই আমাদের মানে খুলতে সুবিধা বেশি, সেইখানে গিয়ে আমরা হেলিকেজ সেই জায়গাতে ডিটারমাইন করে কোন জায়গাতে এটি রিচের নাম্বার বেশি আছে, মানে এটি এর পরিমাণ যেখানে বেশি আছে, সেটা দেখা গেছে সেটা হচ্ছে 45 বেস পেয়ারের হয়ে থাকে, 245 বেস পেয়ার,
245 বেস পেয়ারের হয়ে থাকে সেই এটি রিস্টার এটি 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 করে 245টা বেস পেয়ার থাকে। সেই জায়গাতে হেলিকেজ কী করে, সেইখানে গিয়ে কাজ করে নিয়ে ওপেন করে। এই যে ওপেনটা হচ্ছে না, এই ওপেনটা এই যে জায়গাটাকে ওপেন করে সেই জায়গাটাকে বলা হয় ওরি সাইট। আর যে জায়গাতে এই ওপেন হলো, এই যে জায়গাটা ওপেন হলো, এই ওই জায়গাটাকে বলা হয় রেপ্লিকেশন বাবল। এইটাকে বলা হয় রেপ্লিকেশন বাবল। এই যে ওপেন হচ্ছে না বাবেলের মতন দেখতে, তাই রেপ্লিকেশন বাবেল বলছে। আর এইদিকে দেখো, এইদিকে একটা খাঁজের মতন দেখতে পাচ্ছ, এইদিকে একটা খাঁজের মতন দেখতে পাচ্ছ। এই যে খাঁজগুলোকে বলছে না, ঠিক আছে, দেখো ওয়াইয়ের মতন দেখতে লাগছে, তো এই জিনিসগুলোকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক, এটাকেও বলা হয় রেপ্লিকেশন ফর্ক। ঠিক আছে, তো ডিএনএ যখন ওপেন হবে তখন রেপ্লিকেশন করার জন্য কটা রেপ্লিকেশন ফর্ক পাওয়া যায়? দুটো, এইদিকে একটা এইদিকে একটা। ক্লিয়ার? আর ডিএনএ যখন রেপ্লিকেশন হবে তখন এই যে ওপেন হচ্ছে, এইদিকে দুদিকেই ওপেন হচ্ছে, তো দুদিকে যখন ওপেন হচ্ছে তখন এদের যখন রেপ্লিকেশনটা, তোমাদের কি মনে হয় যে এইখানে ওপেন হলো মানে এই দিকে চলবে না এইদিকে চলবে? তোমাদের কনফিউজ থাকবে না, দুদিকেই হয়। তো এটা মনে রাখবে যে দুদিকেই রেপ্লিকেশন স্টার্ট হয়। এইদিকেও ডিএনএ তৈরি হয়, এইদিকেও নিউ ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে, দুদিকেই চলতে থাকে। তাই ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে বাই ডাইরেকশনাল। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, আমি লিখে দিই এখানে যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ইজ বাই ডাইরেকশনাল, দুদিকেই হতে পারে। বুঝতে পারলে? আর যদি সেটা যদি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে হয়, ইউক্যারিওটিক সেলের মধ্যে যদি হয়, সেটা হচ্ছে 4.6 × 10⁶ বেস পেয়ার। এরা কি করে, এই ইকোলাই খুব তাড়াতাড়ি কিন্তু ফাস্ট রেপ্লিকেশন করে, এত তাড়াতাড়ি রেপ্লিকেশন করে ইউক্যারিওটিকের থেকেও ফাস্ট করে। কারণ এই যে ডিএনএ রেপ্লিকেশন, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন ইজ ফাস্টার প্রসেস দেন ইউক্যারিওটস। ইউক্যারিওটস থেকে ফাস্টার প্রসেস ডিএনএ রেপ্লিকেশনটা, কারণ এই যে ইকোলাইয়ের ক্ষেত্রে প্রায় 2000 বেস পেয়ার 1 সেকেন্ডে অ্যাটাচ করে। 1 সেকেন্ডে যখন রেপ্লিকেশন স্টার্ট হয়, যখন ডিএনএ যখন এখানে বসে, ডিএনএ নতুন যে স্ট্র্যান্ড তৈরি হয়, তখন প্রায় 1 সেকেন্ডে 200টা বেস পেয়ার পর জোড়া লাগিয়ে দেয়। কে? এই ইকোলাইয়ের ক্ষেত্রে। ইকোলাই খুব ফাস্টার ডিএনএ রেপ্লিকেশন করে থাকে। ক্লিয়ার? ঠিক। আর এই যে যখন যে জায়গাটাতে ওপেন হয়, এই জায়গাটা আমি একটু মুছে দিই, এই যে ওপেন হয় ডিএনএ যখন আস্তে আস্তে ওপেন হলো, যেটাকে আমরা রেপ্লিকেশন বাবেল বলছি, সেটা আবার তো জয়েন হয়ে যেতে পারে। রেপ্লিকেশন করতে শুরু করার আগেই যদি আবার যদি এদের মধ্যে তো হাইড্রোজেন বন্ড আছে, এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, তো যদি এই হাইড্রোজেন বন্ড যদি আবার এই যে বাবেলটা তৈরি হয়েছে সেটা যদি আবার জোড়া লেগে যায়, তাহলে তো আমরা রেপ্লিকেশন স্টার্ট করবো কী করে? ওই জন্য এইখানে এক ধরনের প্রোটিন কিন্তু এখানে লাগাতে হয়। এখানে এক ধরনের প্রোটিনকে এখানে আমাদের যুক্ত করতে হয়। ঠিক আছে, এই প্রোটিনগুলোকে বলা হয় এসএসবি প্রোটিন। এর ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে এইগুলো কি হচ্ছে, তাহলে যাতে এই ডিএনএ স্ট্র্যান্ড দুটো যাতে আবার পুনরায় যাতে না লেগে যেতে পারে, তার জন্য এখানে এসএসবি প্রোটিন লাগানো হয়, যাতে এরা জোড়া না লেগে যেতে পারে আবার। ঠিক আছে, তো এরপরে কি হয়, যখনই এরা হয়ে গেল ঘটনা, তখনই কিন্তু রেপ্লিকেশন স্টার্ট হওয়া শুরু করে দেয়। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা হচ্ছে বাবেলের জায়গা, এই যে পার্টটা হচ্ছে বাবেলের মতন হয়ে আছে। তো এই যে বাবেলের মতন জায়গাতে যেখানে আমাদের এসএসবি প্রোটিন আছে, এইবারে যখনই হেলিকেজ এনজাইম আসবে, হেলিকেজ এনজাইম কী করবে, এইখানে আমাদের ডিএনএ স্ট্র্যান্ডটাকে নতুন ডিএনএ স্ট্র্যান্ড এইখানে কিন্তু বসাবে, এই জায়গাতে বসাবে, দুদিকে দুটোকে বসাবে। আর এইখানে আনার জন্য যদি এখানে এডিনিন থাকে, তাহলে এখানে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড কে আসবে বা নিউক্লিওটাইড আসবে টি। যদি এখানে জি থাকে সেখানে সি আসবে, এখানে সি থাকলে জি আসবে, আর টি থাকলে এ আসবে। তাহলে এইগুলো এক একটা হচ্ছে নিউক্লিওটাইড, তাই না? এইগুলো হচ্ছে এক একটা নিউক্লিওটাইড।
তাহলে এই নিউক্লিওটাইডগুলো কোন নিউক্লিওটাইড? ডিএনএ নিউক্লিওটাইড। আর ডিএনএ নিউক্লিওটাইড কী ধরনের নিউক্লিওটাইড হয়? ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট হয়ে থাকে। তা আমরা লিখতে পারি এই নিউক্লিওটাইডকে আমরা বলতে পারি যে ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট। ঠিক আছে, কীরকম দেখো, ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট নিউক্লিওটাইডকে বলতে পারি না, কেননা নিউক্লিওটাইড হচ্ছে ডিঅক্সি, মানে যেহেতু রাইবোজ সুগারে অক্সিজেন নাই তাই এটা ডিঅক্সি বলা হয়। আর নিউক্লিওসাইড মানে হচ্ছে এডিনোসিন, নিউক্লিওসাইডটা হচ্ছে এডিনোসিন, ট্রাইফসফেট মানে হচ্ছে টিপি। লিখতে পারি না ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট। আবার এটা লিখতে পারি ডিজিটিপি, ডিঅক্সি সাইটোসিন ট্রাইফসফেট আর ডিঅক্সি থাইমিন ট্রাইফসফেট। তো এইগুলো এইখানে গিয়ে বাইন্ড করতে হবে। ডিএনএ তৈরি করতে গেলে ডিঅক্সি আমাদের নিউক্লিওসাইড ট্রাইফসফেটগুলো লাগবে, সেইগুলো হচ্ছে এইগুলো। ঠিক আছে, আর এইগুলো কি হয়? সাবস্ট্রেট হিসেবে কাজ করে। কী হিসেবে কাজ করে? সাবস্ট্রেট হিসেবে কাজ করে। যে ডিএনএকে তৈরি করতে গেলে তো আমাদের এইসব নিউক্লিওটাইড তো দরকার আছে, সেই নিউক্লিওটাইডগুলোকে এখানে বসবে। তো এই যে আমরা ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট লিখছি, এর আবার ডুয়াল ফাংশন আছে। ঠিক আছে, কি ফাংশন আছে আমি বললাম? ডুয়াল ফাংশন আছে। দুটো কাজ হিসেবে এরা কাজ করে। কীরকম? একটা কাজ করে এরা সাবস্ট্রেট হিসেবে কাজ করে, অ্যাক্টস অ্যাজ সাবস্ট্রেট। সাবস্ট্রেট বলতে যে ডিএনএ পলিমারেজ যখন এইখানে আমাদের এনজাইমটা আছে, ডিএনএ পলিমারেজ যে এনজাইমটা আছে, যখন ও কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করছে, এটা হচ্ছে ডিএনএ পল মানে হচ্ছে ডিএনএ পলিমারেজ। এই পলিমারেজ এনজাইমটা যখন এই ফার্দার এই দিকে এগোবে, তখন কি হবে? এই যে সব নিউক্লিওটাইড বা এডিনোসিন নিউক্লিওসাইড ট্রাইফসফেট এখানে জোড়া লাগাবে এবং নতুন করে একটা নতুন ডিএনএ তৈরি করবে। তাহলে এই জিনিসগুলো সাবস্ট্রেট হিসেবে কাজ করছে না? আর এই যে জিনিসগুলো কাজ করে, এনার্জি প্রোভাইড এনার্জি ফর পলিমারাইজেশন। পলিমার তৈরি করে, কার পলিমার? ডিএনএ পলিমার তৈরি করছে। এখানে একটা ডিএনএ, এইখানে একটা নতুন ডিএনএ তৈরি করছে, তখনও পলিমারাইজেশন হিসাবেও কাজ করছে। আর পলিমারাইজেশন করার জন্য ওদের মধ্যে কী দরকার? এনার্জি দরকার। কেন? এইটাকে খুলতে হচ্ছে, আবার নতুন করে আবার নতুন ডিএনএ স্ট্র্যান্ড বানাতে হচ্ছে, তার জন্য তো এনার্জি দরকার। আর এরা এনার্জি হিসাবেও কাজ করে। আমরা জানি না এটিপিকে এনার্জি কারেন্সি অফ দ্য সেল বলা হয়, কারণ কোষের মধ্যে যে শক্তি যে পাওয়া যায় সেটা হচ্ছে এটিপি, সেটা হচ্ছে জিটিপি, সেটা হচ্ছে সিটিপি, সেটা হচ্ছে টিটিপি। এইগুলো আবার এনার্জি হিসাবেও কাজ করে, তাই এদেরকে ডুয়াল ফাংশন হিসাবেও কাজ করা হয়। ঠিক আছে, এইগুলোর ডুয়াল ফাংশন বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে তোমার প্রসেস অফ ডিএনএ রেপ্লিকেশনের যে আমরা প্রসেসটা বললাম, এটা জাস্ট আমরা শুরুবাত করলাম। এইখানে আমরা কি করলাম? এইবার আমরা কি করব যে এইখানে আমরা ডিএনএ রেপ্লিকেশন অ্যাকচুয়াল কীভাবে হয় সেইটা আমরা দেখব। মানে প্রত্যেকটা জিনিস কীভাবে হয় সেটাকে আমি বুঝিয়ে দিলাম। এইবারে আমি কি করব? প্রত্যেকটা জিনিসকে এবারে পরপর করে এই যে এনজাইম যা ফ্যাক্টর যা আছে সেইগুলোকে এক এক করে আমরা ছবির মাধ্যমে ডায়াগ্রামের থ্রুতে আমরা বোঝাবো, এবারে তোমরা ইজিলি বুঝতে পারবে। এখন এই জিনিসটা তোমরা কিন্তু মনে রেখে দাও বা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। ঠিক আছে, এবারে দেখো অ্যাকচুয়াল প্রসেস যে ডিএনএ যে প্রসেস হয় বা প্রক্রিয়া যে ঘটে সেটা কীরকম, চলো দেখা যাক। তাহলে এইটা হচ্ছে সেই ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ। এইবারে এই দিকটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম। ঠিক আছে, এই ডিএনএ স্ট্র্যান্ডটা যেটা হচ্ছে আমাদের এখানে হাইড্রোজেন বন্ডগুলো আছে, তাই তো হাইড্রোজেন বন্ড আছে, এইটাকে আমি কি করব? এই পেঁচানো থেকে আমি সোজাভাবে নেব, এই স্ট্যান্ডটাকে আমরা সোজাভাবে আঁকবো। ঠিক আছে, এরকম করে এই দিকটা একটা লিখবো 5 প্রাইম 3 প্রাইম, এটা যে 3 প্রাইম 5 প্রাইম। আর এর মধ্যে আছে এই হাইড্রোজেন বন্ডগুলো, এগুলো হচ্ছে সেই হাইড্রোজেন বন্ড। এর সাথে টি এর 2টা হাইড্রোজেন বন্ড থাকবে আর জি আর সি এর সাথে 3টে হাইড্রোজেন বন্ড থাকবে। এইবার এইটাকে মানে যে এই পেঁচানো অবস্থা থেকে আমি এইরকম সিঁড়ির মতন স্ট্যান্ড নিয়ে নিলাম। ঠিক আছে, এইবারে যে জায়গাতে ওপেন করবে, ধরো আমি ভাবলাম যে এই জায়গাতে হেলিকেজ বসবে, নিয়ে হেলিকেজ এখানে বসে, এটা হচ্ছে হেলিকেজ এনজাইম, এখানে বসে কি করবে? এই এনজাইম এই স্ট্যান্ড দুটোকে কি করবে? বাইফার্কেট মানে হচ্ছে একদম আলাদা করে দেবে। ঠিক আছে, আর আলাদা করলে একটা কেমন স্ট্রাকচার হবে? বাবেলের মতন স্ট্রাকচার তৈরি করবে। ঠিক এইরকম
এটা যে ডিএনএ, আর এরকম করে একটা বাবেলের সৃষ্টি করবে। ঠিক এইখানে কিন্তু হাইড্রোজেন বন্ডগুলো আছে, এখানে আছে হাইড্রোজেন বন্ড আছে। ঠিক আছে, তো এই যে জায়গাটা ওপেন করবে সেই জায়গাটা আমরা কি বলেছিলাম, অরিজিন অফ রেপ্লিকেশন, যেই জায়গাটা ওপেন হবে অরিজিন অফ রেপ্লিকেশন। ঠিক আছে, আর এই যে ফর্মটা তৈরি হলো এটাকে বলা হয় রেপ্লিকেশন বাবল। আর দুদিকে দুটো থাকবে আমাদের রেপ্লিকেশন ফর্ক, মানে যে এইরকম ওয়াই আকৃতির। ঠিক আছে, রেপ্লিকেশন ফর্কের মতো। ঠিক আছে, এইবারে এই যে রেপ্লিকেশন দুদিকে যেতে পারে, এই রেপ্লিকেশন দুদিকে হতে পারে। এখানে যদি আমি মাঝখানে একটা দাগ নিয়ে নিই, এই রেপ্লিকেশন কিন্তু দুদিকেই হতে পারে, এদিকেও হতে পারে ওইদিকেও হতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে একটা প্রসেস দেখব, শুধুমাত্র এই দিকটা। এই দিকটা আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে আমাদের বাই ডাইরেকশনাল হয়, দুদিকেই হতে পারে, কিন্তু আমরা যে কোনো একটা দিক নিয়ে আমি করব। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক। তো এইটা হচ্ছে সেই ডিএনএ, এটা ধরো ডিএনএ, ডিএনএর একটা দিকটাকে আমরা আলাদা করেছি, দুদিকেই হতে পারে, ওই দিকেও হতে পারে এদিকেও হতে পারে, তো একদিকে নিয়েছি। তো এইগুলো হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড থাকবে। ঠিক আছে, আর এই দিকটা হবে 5 প্রাইম, এই দিকটা হবে 3 প্রাইমের দিকে যাবে, এটা হচ্ছে 3 প্রাইম আর এটা হচ্ছে 5 প্রাইম। ঠিক, এইবার ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হতে গেলে প্রথমে একটা স্টিকি এন দরকার, যেটা হচ্ছে প্রাইমার, আরএনএ প্রাইমার। ঠিক এই জায়গাতে 3 প্রাইম, এই যে জায়গাতে কি করবে, একটা আরএনএ প্রাইমারকে এখানে বসাবে, এটা হচ্ছে আরএনএ প্রাইমার। আর কোন এনজাইম বসাবে এটা, সেটা হচ্ছে প্রাইমেজ এনজাইম। প্রাইমেজ এনজাইমটা এইরকম করে কোথায় বসাবে, এইরকম এন্ডে। ঠিক সেই রকমই এই জায়গাতেও একটা আরএনএ প্রাইমারকে বসাতে হবে। এবারে বলবে এই স্যার এইদিকে কেন বসালেন না, কারণ আমরা জানি যে টেমপ্লেট স্ট্র্যান্ডটার ঠিক 3 প্রাইমের দিকে থাকবে, আর যেটা হচ্ছে নিউ স্ট্র্যান্ড তৈরি হবে সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে হবে, 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে হবে। আর যেটা টেমপ্লেট স্ট্র্যান্ড থাকবে, মানে যে এইটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, যে নিউ স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, আর টেমপ্লেট স্ট্র্যান্ডের দিকে হবে 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে। ঠিক আছে, ঠিক এইরকমই তাই, যখন নিউ স্ট্র্যান্ড তৈরি হবে অলওয়েজ কিন্তু 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে যাবে, মানে এখানে নতুন যে স্ট্র্যান্ড তৈরি হবে যে সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। আর যদি প্যারেন্ট স্ট্র্যান্ড বলি ঠিক অপোজিটে হবে, 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে থাকবে। ঠিক আছে, মানে হচ্ছে এটা যদি প্যারেন্ট স্ট্র্যান্ড হয়, এই দিকটা প্যারেন্ট স্ট্র্যান্ড, এটা যে 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে আছে, আর এখানে নিউ স্ট্র্যান্ড তৈরি হবে, এইখানে কি থাকবে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে যাবে। এটাও তাই, এই যে নিউ স্ট্র্যান্ডটা এখানে আরএনএ প্রাইমারটাই 5 প্রাইম টু এদিকে থাকবে 3 প্রাইম, এটা থাকবে 3 প্রাইম, ডিরেকশনটা হচ্ছে এই দিকে হবে 5 টু 3 প্রাইম। এখানে আরএনএ প্রাইমার কিন্তু দুই জায়গাতে বসে গেছে, কারণে এখানে স্টিকি এন্ড বানাতে হবে, না হলে ডিএনএ পলিমারেজ এসে বসবে না। তাই স্টিকি এন্ড যখনই তৈরি হয়েছে তখনই ডিএনএ পলিমারেজ এনজাইম এসে এখানে কিন্তু বসবে, বসে গেছে। এটা হচ্ছে ডিএনএ পল। তো এইখানে আমি বলে রাখি যে ডিএনএ পলিমারেজ 3 রকমের হয়ে থাকে, ডিএনএ পল 1, ডিএনএ পল 2 আর ডিএনএ পল 3। আর এখানের মধ্যে এই যে ডিএনএ পলিমারেজ গঠনের জন্য, মানে নতুন স্ট্র্যান্ড তৈরি করার জন্য এইখানে যে মেন ডিএনএটা লাগে না, সেটা মনে রাখবে ডিএনএ পলিমারেজ 3 এটা কাজ করে। ঠিক আছে, মনে রেখো। তো এরপরে কি হবে, এই যে আরএনএ প্রাইমারটা যখন এখানে বসেছে তখন তারপরে ডিএনএ পলিমারেজ এনজাইম এসেছে, তারপরে কি করবে, এইখানে ডিএনএ পলিমারেজটা কন্টিনিউ হবে কোন দিকে, 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে আসবে, এরকম নতুন স্ট্র্যান্ড তৈরি করবে এখানে, এরকম করে নতুন স্ট্র্যান্ড তৈরি করলো এটা। ঠিক সিমিলারলি এই অপোজিট দিকে এইখানেও কিন্তু এখানে ডিএনএ পলিমারেজ এসে বাইন্ড করবে, ডিএনএ পল এসে বসলো, আর এর যে নিউ স্ট্র্যান্ড তৈরি হবে সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে চলতে থাকবে। এটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম, এই দিকটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম, আর ওই প্যারেন্ট স্ট্র্যান্ডটা ঠিক 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে হবে। প্যারেন্ট স্ট্র্যান্ডটা ঠিক 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে আমাদের অগ্রসর হচ্ছে কে, আমাদের এই ডিএনএ পলিমারেজ। ক্লিয়ার? এইবারে আর এইখানে একজন এনজাইম বসে আছে, এইখানে একটা এনজাইম বসে আছে, সেই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ। আর এই হেলিকেজের কাজ কি,
হেলিকেজের কাজ হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ডগুলো আছে এই হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে করে চলা, ঠিক আছে? এই যে হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে দেবে, যে এবারে যত হেলিকেজ এইদিকে এগোবে ততই কিন্তু এবারে কী হবে, ফাঁকা জায়গা পড়বে আর ডিএনএ রেপ্লিকেশন হতে থাকবে। তাহলে নেক্সট স্টেপে কী হবে সেটা আমরা দেখি। দেখো নেক্সট স্টেপে কী হবে, এই যে হেলিকেজটা যখন এই পেছন দিকে আসবে তখন কি হবে, এই দিকটা ছিল 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম টু 5 প্রাইম। এইবারে দেখো যখনই এত দূর অবধি হয়েছে মানে যে এত দূর অবধি কাজ হয়েছে মানে হচ্ছে ধরো এখানে আরএনএ প্রাইমার বসেছিল আর এইদিকে এই জায়গাতে আরএনএ প্রাইমার বসেছিল, তখন ডিএনএ পলিমারেজ এটাকে কন্টিনিউ করে। তো এই অবধি ডিএনএ পলিমারেজ এসে এটা যে ডিএনএ পল, মানে ডিএনএ পল 3 এইখান থেকে আসে আর এই দিকে কন্টিনিউ করে ডিএনএ পলিমারেজ, এইখানটা কমপ্লিট করে, এত দূর অবধি ডিএনএ পলিমারেজ আসে, এটা হচ্ছে ডিএনএ পল 3, ঠিক আছে? তো এইটা হচ্ছে আরএনএ প্রাইমার, ঠিক সিমিলারলি এটাও হচ্ছে আরএনএ প্রাইমার। তো এদের যে ডিরেকশনটা ছিল 5 প্রাইম টু 3 প্রাইম, নিউ স্ট্র্যান্ডটা 5 প্রাইম টু 3 প্রাইম হচ্ছে 3 প্রাইম, ঠিক আছে? এইবারে একটা ব্যাপার লক্ষ্য করো, যখনই হেলিকেজটা যখন সামনের দিকে এইদিকে পেছন দিকে এগিয়ে এসেছে তখন এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেছে, হেলিকেজটা তখন এইখানে চলে এসছে, হেলিকেজ চলে এসছে এই জায়গাতে, এটা যে হেলিকেজ, এইখানে সব হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিয়েছে, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, এগুলো ভেঙে গেছে আর এইখানে এখনও অবধি হাইড্রোজেন বন্ডগুলো লেগে আছে, কেননা এখানে এখনও হেলিকেজ আসেনি, হেলিকেজ যখনই আসবে তখন এগুলোকে ভেঙে ভেঙে দিয়ে চলে যাবে হাইড্রোজেন বন্ডগুলো। তাহলে যখনই এই জায়গাটা ফাঁকা হয়ে গেল তখন কি হবে, এই জায়গাতে আবার কন্টিনিউ করবে ডিএনএ পলিমারেজটা, এই যে ডিএনএ পলিমারেজটা এখানটা কন্টিনিউ করবে না, আবার আরএনএ তৈরি করবে। এখানে তো আমাদের হাইড্রোজেন বন্ডগুলো তো বসিয়ে দিয়ে চলে এসছে, এখানে হাইড্রোজেন বন্ড কে বসিয়েছে, এই ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 3 এগুলো বন্ডগুলো বসিয়ে দিয়েছে, কিন্তু যখনই এই হেলিকেজটা যখন এগিয়েছে তখন আবার কিন্তু হাইড্রোজেন বন্ড কিন্তু ভেঙে গেছে, ভেঙে গেছে, তখন এই জায়গাটা ওপেন হয়ে গেছে, আর ওপেন হয়ে গেলেই এইখানে ডিএনএ পলিমারেজ কী করবে, ও দেখছে যে আমার তো ফাঁকা জায়গা, আমি আবার কন্টিনিউ করি, ঠিক আছে? ডিএনএ পলিমারেজ এইরকম করে কন্টিনিউ করতে শুরু করলো, আবার ডিএনএ পলিমারেজ কন্টিনিউ করলো এবং এদের মধ্যে কি হাইড্রোজেন বন্ডগুলোকে অ্যাড করে দিল, বেশ কমপ্লিট হয়ে গেল হাইড্রোজেন বন্ডগুলো, ক্লিয়ার? এইবার দেখো তো ডিএনএ পলিমারেজ তো এইখানে ছিল, ও আবার ফার্দার এইদিকে সামনের দিকে এসে কি করলো, এইটাকে প্রসেসটাকে কমপ্লিট করলো, এইদিকে এসে ফাঁকা জায়গাটা কমপ্লিট করলো, ডিএনএ পলিমারেজটা সামনের দিকে এসে, মানে হচ্ছে এই জায়গাতে ডিএনএ পলিমারেজ চলে এসছে, এই জায়গাতে চলে এসে ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ, এই জায়গাতে চলে এসে কমপ্লিট করলো, কিন্তু এর ডিরেকশনটা তো এইদিকে 5 প্রাইম টু 3 প্রাইম এইদিকে, কিন্তু ডিএনএ পলিমারেজটা তো এইখানে আছে, এইখানে তো ডিএনএ পলিমারেজটা, এ তো এইখানে নেই, তাহলে তখন কি করবে, ও তখন দেখছে যে এই জায়গাটা তো আমার ফাঁকা রয়ে গেছে, এই জায়গাটা আমি কী করে কমপ্লিট করব, তখন এই জায়গাটা কমপ্লিট করার জন্য আরেকটা আরএনএ প্রাইমার এই জায়গাতে লাগাতে হবে, আরএনএ প্রাইমারকে এই জায়গাতে লাগাবে, আরএনএ প্রাইমার কেল করবে, প্রাইমেজ এনজাইম এই জায়গাতে বসবে, আর বসার পরে এই যে আমাদের ডিএনএ পলিমারেজ দেখছে যে আমি তো এখানে আমাদের কমপ্লিট, আমি তো এন্ডে চলে এসেছি, আমার এখানে কিছুই কাজ নেই, ও তখন আবার তাড়াতাড়ি গিয়ে আবার ও কোথায় যাবে, এইখানে এসে বসবে, ও গিয়ে এই জায়গাতে আবার এসে বসবে, কে, এই ডিএনএ পল, এটা হচ্ছে ডিএনএ পল, ডিএনএ পল 3, আর এইখানে ডিএনএ পল 3 এসে এই জায়গা থেকে এসে এইখানে এসে বসলো, আর বসার পরে আবার এই জায়গাটা কমপ্লিট করবেও, আবার এই জায়গাতে কমপ্লিট করবে, তার মানে হচ্ছে কি
যে যখনই এই স্ট্যান্ডটাকে একবার লক্ষ্য করো ভালো করে, এই স্ট্যান্ডের ক্ষেত্রে কী হচ্ছে, একবার আরএনএ প্রাইমার বসে যাচ্ছে, একবার আরএনএ প্রাইমার, এখানে আরএনএ প্রাইমার একবার বসে যাচ্ছে, তো এটা কন্টিনিউ প্রসেস কে করছে, এই যে ডিএনএ পল, এই যে ডিএনএ পল কি কন্টিনিউ এই প্রসেসটা করতে থাকছে। কিন্তু এই দিকের যে স্ট্যান্ডটাকে দেখো, এইখানে হচ্ছে এই এর ডিরেকশনটাতে এই দিকে হচ্ছে, মানে অ্যান্টি প্যারালাল কন্ডিশনে হবে। তো এই দিকে যে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে যাচ্ছে, যখন ডিএনএ পলিমারেজ এই জায়গাতে বসছে, তো এইখানে বসার পর মানে হচ্ছে এইখানে বসার পরে এই জায়গাটা কমপ্লিট করে দিচ্ছে। আর এইখানে তো প্যারেন্ট স্ট্যান্ডটা তো এইখানেই স্ট্যান্ড শেষ, প্যারেন্ট স্ট্যান্ডটার যে বা টেমপ্লেট স্ট্যান্ডটার ডিএনএ স্ট্যান্ডটা এইখানেই তো শেষ। তো এইখানে যখন ডিএনএ পল, এটা হচ্ছে ডিএনএ পল, এই ডিএনএ পল মানে হচ্ছে 3 যখন এই জায়গাতে আসছে, মানে এই জায়গাতে আসছে, তখন তো ওর আর কোনো কাজ নেই। কিন্তু ও পেছন দিকে ঘুরে দেখছে, যখন হেলিকেসটা সামনের দিকে এগিয়ে এসেছে, তখন এই জায়গাটা আমি ফাঁকা পেয়ে গেছি, ফাঁকা পড়ে রয়েছে। তখন এই যে জায়গাটা ফাঁকা পড়েছে, তাহলে এইখানটা তো আমার তো ডিএনএ রেপ্লিকেশন করতে হবে, এ তো কন্টিনিউ করতে থাকছে, তাহলে আমাকে কী করতে হবে, ও কিন্তু এখান থেকে ছেড়ে গিয়ে আবার এইখানে বসবে, আর বসে এই জায়গাতে আবার কমপ্লিট করবে। ঠিক সিমিলারলি যখনই আবার হেলিকেসটা আবার সামনের দিকে এগোবে, তখন এই হেলিকেসটা, এই যে ডিএনএ পলটা, এই যে ডিএনএ পলিমারেজ এইখানে এসে এই ডিএনএ পলটা আবার কন্টিনিউ চলতে থাকবে। কিন্তু যখনই এই হেলিকেসটা এইদিকে এগোবে, তখন আবার এই জায়গাটা ফাঁকা পড়ে যাবে, আর এই ফাঁকা পড়ে গেলে আবার হেলিকেস এত দূর যাওয়ার পরে, মানে এইখানে হেলিকেসটা আসার পরে হেলিকেসটা আবার কিন্তু সামনের দিকে যাবে। এইরকম করে প্রত্যেক টাইমে করতে থাকবে, ঠিক আছে, কে এই স্ট্যান্ডটা। আর এই স্ট্যান্ডটা হবে কন্টিনিউ, আর এই ইয়েটা স্ট্যান্ডটা থাকবে ডিসকন্টিনিউয়াস, মানে একবার হবে কমপ্লিট আবার যাবে, একবার কমপ্লিট হবে আবার হবে, এইরকম করে চলবে। তার জন্য এই স্ট্যান্ডটাকে বলা হয় কন্টিনিউয়াস, আর এই যে গ্যাপ গ্যাপ করে হচ্ছে, এই জন্য এই স্ট্যান্ডটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস। এর যে সিনথেসিসটা হচ্ছে কন্টিনিউয়াস সিনথেসিস, তাই কন্টিনিউয়াস সিনথেসিস বলবো। আর এর সিনথেসিসটা হচ্ছে গ্যাপে গ্যাপে হচ্ছে, পাটে পাটে হচ্ছে, তাই একে বলে ডিসকন্টিনিউয়াস সিনথেসিস, ঠিক আছে। আর এই যে কন্টিনিউয়াস সিনথেসিসের আরেক নাম মনে রাখবে, আরেক নামে বলা হয়, সেটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। যে স্ট্যান্ডটা তৈরি হয়, কন্টিনিউয়াস স্ট্যান্ড যে তৈরি হচ্ছে, সেটাকে লিডিং স্ট্যান্ড বলে। আর ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ডটাকে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড, ঠিক আছে। তাহলে আমরা কি হচ্ছে, প্রত্যেকটা বার এইরকম করে আলাদা আলাদা আমরা কি করবে, একবার একটা কন্টিনিউয়াস স্ট্যান্ড পাবো, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ড পাবো। ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ডকে ল্যাগিং স্ট্যান্ড, আর কন্টিনিউয়াস স্ট্যান্ডকে আমরা বলবো লিডিং স্ট্যান্ড, ঠিক আছে। এইবার যখন ডিএনএ স্ট্যান্ডটা বা ডিএনএ রেপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, যখন ডিএনএ রেপ্লিকেশন, ধরো এটা হচ্ছে প্যারেন্ট স্ট্যান্ড ছিল, এটা ছিল প্যারেন্ট স্ট্যান্ড, ঠিক আছে। এই দিকটা ছিল 5 প্রাইম 3 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম, ঠিক আছে। বেশ, এবারে দেখো, তাহলে এটা ছিল কন্টিনিউয়াস স্ট্যান্ড, মানে হচ্ছে এখানে আমরা একটা আরএনএ প্রাইমারকে বসাচ্ছিলাম, এখানে আরএনএ প্রাইমার বসছিল, আর আরএনএ প্রাইমার, এটা হচ্ছে আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার, সেই এনজাইমটা মনে রাখবে কে বসাচ্ছিল, সেখানে হচ্ছে প্রাইমেজ এনজাইমটা, ঠিক আছে। তো এইটাকে বেস করে যখন ডিএনএ পলিমারেজ এখানে বসছিল, তখন ডিএনএ পলিমারেজ এখানে কন্টিনিউ করেছে, এরকম করে কন্টিনিউ প্রসেসে গেছে, এরকম করে কে ডিএনএ পলিমারেজ এনজাইমটা কন্টিনিউ প্রসেস করেছে। কিন্তু এই স্ট্যান্ডটাতে, ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ডটাতে আমরা কি পাবো, পাটে পাটে আমরা আরএনএ প্রাইমারকে এখানে বসাতে হয়েছে, ছোট 10 থেকে 12 নিউক্লিওটাইডে স্ট্যান্ড এরকম করে জায়গাতে বসাতে হয়েছে, পাট পাট করে, ঠিক আছে, এরকম করে আরএনএ প্রাইমারকে এরকম করে বসিয়েছে। তো তারপরে এই আরএনএ প্রাইমার থেকে এখানে আলাদা আলাদা বারবার ডিএনএ পলিমারেজ বসবে, আর এই জায়গাতে কমপ্লিট করবে, ঠিক। আবার এখানে ডিএনএ পলিমারেজ বসবে, কমপ্লিট করবে, আবার এখানে ডিএনএ পলিমারেজ বসবে, কমপ্লিট করবে। তাই এইটাকে ডিসকন্টিনিউয়াস সিনথেসিস বলছিলাম, এটাকে কন্টিনিউয়াস সিনথেসিস বলছিলাম। তো এই জায়গাটা স্পেশাল আমরা নাম বললাম, এটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড, যখন কমপ্লিট হয়ে যাচ্ছে সেটাকে বলছি লিডিং স্ট্যান্ড, ঠিক আছে। আর এই স্ট্যান্ডটাকে বলবো আমরা ল্যাগিং স্ট্যান্ড, ল্যাগিং স্ট্যান্ড, ঠিক আছে। বেশ, এইবারে কি হবে, এবারে তো ডিএনএর মধ্যে তো আরএনএ থাকা সম্ভব নয়। আরএনএকে আমরা লাগিয়েছিলাম শুধুমাত্র একটা স্টিকি এন্ড তৈরি করার জন্য, যাতে ডিএনএ পলিমারেজ 3 এখানে বসে কন্টিনিউ করতে পারে প্রসেসটা, এইটাতে ক্ষেত্রেও তাই,
শুধুমাত্র আরএনএ প্রাইমারকে এই কাজেই লাগিয়েছিলাম। কিন্তু যখনই ডিএনএটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ডিএনএর মধ্যে আরএনএ থাকা চলবে না। তাই ডিএনএ থেকে এই আরএনএকে ডিএনএতে কনভার্ট করার জন্য এখানে একটা স্পেশাল এনজাইম আছে। এখানে এই ডিএনএকে এই আরএনএকে ডিএনএ কনভার্ট করার জন্য এখানে একটা এনজাইম এসে বসে, ঠিক এইগুলোতে সব বসবে। কি করবে, এই আরএনএ প্রাইমারকে ডিএনএতে কনভার্ট করবে। তাহলে এই এনজাইমগুলো হচ্ছে, মনে রাখবে, এই এনজাইমগুলো হচ্ছে, সেটা হচ্ছে ডিএনএ পল 1, মানে ডিএনএ পলিমারেজ 1। এই এনজাইমটার কাজই হচ্ছে যে আরএনএকে ডিএনএতে কনভার্ট করা। এখানে এই আরএনএ প্রাইমার যেটা রয়েছে সেটা ডিএনএতে কনভার্ট করা। মানে দেখো এইখানে আরএনএ যে প্রাইমারটা ছিল, তো উপরের দিকে ডিএনএ ছিল, ঠিক আছে, ধরো এরকম করে, এটা হচ্ছে ডিএনএ পার্টটা ছিল, আর এইখানে আমরা কি ছোট্ট একটা আরএনএ প্রাইমারকে এখানে অ্যাড করেছিলাম। তো এই আরএনএ প্রাইমার কি কি ছিল, ধরো তো ধরো এইখানে প্রথমে এ ছিল, মানে ডিএনএ ক্ষেত্রে এটা হচ্ছে ডিএনএর পার্ট, এটা হচ্ছে ডিএনএর পার্ট, আর এটা হচ্ছে আরএনএর পার্ট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কী করা হচ্ছে, এর যে ডিএনএটা, ধরো আমি এই দিকে লিখছি, আমি ওই দিকে না করে, এই পার্টটা হচ্ছে ডিএনএর পার্ট আর এই পার্টটা হচ্ছে আরএনএর পার্ট, ঠিক আছে, যেখানে আরএনএ প্রাইমারটাকে লাগিয়েছি। ধরো ডিএনএ ক্ষেত্রে এখানে এ ছিল, এখানে টি ছিল, এখানে জি ছিল, এখানে সি ছিল, ঠিক আছে। তো এখানে আরএনএ ক্ষেত্রে যেটা বসানো হয়েছিল সেটা হচ্ছে ইউ, এ, সি আর জি, এটা হচ্ছে আরএনএ ক্ষেত্রে, ঠিক আছে। তো যখনই এখানে আমরা ডিএনএ কনভার্ট করেছি, এটাতে ডিএনএতে যখন কনভার্ট করব তখন এই দুটো স্ট্যান্ডকেই আমরা কি করব, দুটোতে ডিএনএ কনভার্ট করব। ডিএনএ করতে গেলে আমাদেরকে এই যে স্ট্যান্ডটা এখানে ছিল এ, টি, জি, সি, তো এইখানে আমাকে চেঞ্জ করে কি করতে হবে, এখানে হচ্ছে এ, মানে এইগুলোকে আমাকে পুরো বাদ দিয়ে দিতে হবে, এইগুলোকে পুরো বাদ দিতে হবে, চারটেই যেটা আছে সেই চারটেকেই আমাকে বাদ দিয়ে বার করে আনতে হবে। নিয়ে পরে এইখানে এর জায়গাতে কাকে নিয়ে আসবো, টিকে নিয়ে আসবো, টি এর জায়গাতে আমরা একে নিয়ে আসবো, আর জি এর জায়গাতে সিকে নিয়ে আসবো, আর সি এর জায়গাতে জি নিয়ে আসবো। এটা করবো, ঠিক আছে। কিন্তু তোমাদের মনে কোশ্চেন হতে পারে, স্যার এই জায়গাটা ইউটা আছে, ইউরাসিলকে উঠিয়ে দিলেই তো থাইমিনকে বসালে তো বাকিগুলো তো সব সেম একই নিয়ে এলে তো কোনো অসুবিধা ছিল না। কিন্তু অসুবিধা কোথায়, কারণ এই আরএনএ ক্ষেত্রে যে সুগারটা থাকে সেটা হচ্ছে রাইবোজ সুগার, আর ডিএনএর মধ্যে যে সুগারটা থাকে সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগারটা থাকে। তার জন্য আমাদেরকে পুরোটাই নামতে হচ্ছে, কারণ এদের সুগার কিন্তু আলাদা, আরএনএর সুগার কিন্তু রাইবোজ সুগার, আর ডিএনএর মধ্যে সুগারটা সেটা ডিঅক্সিরাইবোজ সুগার, তাই আমাদেরকে পুরোটাকেই চেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে। এরপর কি হবে, এই স্ট্যান্ডটার যেটা আরএনএ প্রাইমার ছিল সেটাতে ডিএনএতে কনভার্ট হবে। এটা ছিল এরকম কন্ডিশনে ছিল, ঠিক। তো এই এখন আরএনএটা কনভার্ট হয়ে গেছে ডিএনএতে কনভার্ট হয়েছে, আর বাকিটা হচ্ছে এরকম করে সিনথেসিস ছিল। আর এইখানে যে পার্ট করেছিল আরএনএগুলো, সেই আরএনএগুলো ডিএনএতে কনভার্ট হয়েছে। তারপরে এটা এখানে কন্টিনিউ ডিএনএ পার্টটা আছে। কিন্তু তার সত্ত্বেও দেখো এই মাঝে ডিএনএ হয়ে গেলেও এই গ্যাপগুলো কিন্তু থেকেই গেছে, এখানে গ্যাপগুলো থেকে গেছে। আর এই গ্যাপগুলোকে পূরণ করার জন্য বা সিল করার জন্য এখানে আলাদা এক এনজাইম আছে, এখানে আলাদা এনজাইম এসে বসবে। সেই এনজাইমটার নাম হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ লাইগেজ। এই ডিএনএ লাইগেজ কী করে, সিলিং করে, এই একটা ডিএনএ স্ট্যান্ডকে সিল করে। সিলিংয়ের কাজ হচ্ছে ডিএনএ লাইগেজ জোড়া লাগায়, ঠিক আছে। এরপরে কী হবে, ডিএনএটা কমপ্লিট হয়ে যাবে, যা ছিল নিউ স্ট্যান্ড প্যারেন্ট স্ট্যান্ড একদম কমপ্লিট থাকবে। এটা হচ্ছে প্যারেন্ট স্ট্যান্ড ছিল, যেটা দেখেছিলাম কি 5' to 3', 5' to 3', আর
এই দিকে প্যারেন্ট স্ট্যান্ড ছিল 3 প্রাইম টু 5 প্রাইম, আর নিউ স্টেজ স্ট্যান্ডটা হয়ে গেল সেটা এরকম করে কন্টিনিউয়াসের মধ্যে দেখবে, এটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম, আর এই দিকটা কমপ্লিট হয়ে গেল, এটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম। তাহলে এই স্ট্যান্ডটা, এই দুটো স্ট্যান্ড, এই লাল দুটো, রেডটা হবে প্যারেন্ট, আর এই যে নিউ স্ট্যান্ড দেখতে পাচ্ছ ব্লু কালারে বা নীল কালারে, সেইটা হচ্ছে নিউ স্ট্যান্ড বা বলতে পারি ডটার স্ট্যান্ড, রাইট। এইবারে আমরা কমপ্লিট ডিএনএ রেপ্লিকেশন করে একদম কমপ্লিট ডিএনএ, একটা ডিএনএ থেকে আমরা দুটো ডিএনএ আমরা বানাতে পারলাম। আর এইগুলো হচ্ছে সেইগুলো হাইড্রোজেন বন্ড, একদম কি হবে, প্যারেন্ট স্ট্যান্ডের কমপ্লিমেন্টারি হবে। যদি সেটাও যদি দেখতে চাও, যদি প্যারেন্ট স্ট্যান্ডকে আমি যদি নিতাম, ধরো প্যারেন্ট স্ট্যান্ড ছিল, এই যে প্যারেন্ট স্ট্যান্ড যেখান থেকে আমরা শুরু করেছি, প্যারেন্ট স্ট্যান্ড ছিল এ টি জি সি টি এ, এই কয়েকটা নিচ্ছি। আবার এই অপোজিটে কার প্যারেন্ট স্ট্যান্ডে এখানে থাকবে, যেমন হচ্ছে টি এ জি সি, জি এর জায়গাতে আসবে সি, সি এর জায়গাতে আসবে জি, টি এর জায়গাতে হবে এ, আর এর জায়গাতে হবে টি। ঠিক আছে, এই দুটো প্যারেন্ট স্ট্যান্ড ছিল। যখনই নিউ স্ট্যান্ড হলো, দেখো এর জায়গাতে এখানে কি আসবে টি, টি এর জায়গাতে এ, জি এর জায়গাতে সি, সি এর জায়গাতে জি, টি এর জায়গাতে এ, এর জায়গাতে টি। এখানেও তাই, এখানে এ টি জি সি টি এ, আমরা এই কয়েকটা নিলাম, বাকি তো পুরোটাই থাকবে। এবার সিমিলারিটি দেখো, এই স্ট্যান্ড আর এই স্ট্যান্ড একই রকম দেখতে না, এ টি টি এ জি সি, এইটাও দেখো এ টি টি এ জি সি, ঠিক অপরটা দুটো স্ট্যান্ডে দেখো একই রকম পাচ্ছি। মানে যে প্যারেন্ট স্ট্যান্ড থেকে যখন নিউ স্ট্যান্ড তৈরি হলো, তখন হুবহু ওই রকমই স্ট্যান্ড পাবো, ডিএনএ স্ট্যান্ড, মানে ডিএনএ থেকে ডিএনএ বানালাম, যেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, এই যে ডিএনএ রেপ্লিকেশন যে প্রসেসটা, এটা ইউক্যারিওটিক ক্ষেত্রে, ইউক্যারিওটিক যেটা হিউম্যান সেল বা প্ল্যান্ট সেল, যাদের ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই ইয়েটা ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে নিউক্লিয়াসের মধ্যে। আর প্রোক্যারিওটিক সেল যেমন হচ্ছে ইকোলাই, প্রোক্যারিওটিক সেলের মধ্যে হয়ে থাকে এই ডিএনএ রেপ্লিকেশন, সেটা হচ্ছে সাইটোপ্লাজমে। ঠিক, আর আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন হয় এইরকম সাইকেলে, কীরকম, এটাকে বলা হয় G1 S G2 আর M। ইউক্যারিওটিক সেলের এই এস ফেজে, সিনথেসিস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে, ডিএনএ রেপ্লিকেশন এইখানে হয় এস ফেজে ইউক্যারিওটিক সেলে, আর প্রোক্যারিওটিক সেলের সাইটোপ্লাজম হয় নিউক্লিয়াসে কোথায়, এস ফেজে হয়ে থাকে। ক্লিয়ার? আর একটা কথা দেখো, আর একটা জিনিস দেখো, এইখানে যখন ডিএনএ সিনথেসিস হয়ে যখন আরএনএকে ডিএনএতে কনভার্ট করলো, তখনও কিন্তু কিছু ফ্র্যাগমেন্ট কিন্তু থেকেই যাচ্ছিলো। এই যে ফ্র্যাগমেন্টগুলো দেখা যাচ্ছে, নিউ যে এটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড ছিল, এটা ল্যাগিং স্ট্যান্ড, আর এইটা হচ্ছে লিডিং স্ট্যান্ড। ঠিক আছে, এই ল্যাগিং স্ট্যান্ডে দেখো পাটে পাটে কিন্তু খণ্ড খণ্ড ভাগে ভাগ রয়েছে। ঠিক আছে, এই খণ্ডগুলোকে বলা হয়, মনে রাখবে এই খণ্ডগুলোকে, এই যে খণ্ডগুলো রয়েছে না, এই খণ্ডগুলো আলাদা আলাদা, এগুলোকে বলা হয় ওকাজাকি, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ঠিক আছে, আর এই ওকাজাকি ফ্র্যাগমেন্ট কোথায় দেখা যায়, ল্যাগিং স্ট্যান্ডে দেখা যায়। ঠিক আছে, এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি বলে এক সায়েন্টিস্ট ছিলেন, তিনি প্রথম এইগুলোকে অবজার্ভ করেছিলেন, তাই এটাকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলা হয়। ঠিক আছে, তো এই ছিল আজকের লেকচার। তো নেক্সট লেকচারে আমরা পড়ব ট্রান্সক্রিপশন। আর এই লেকচার রিলেটেড যদি তোমাদের কোনো কোশ্চেন বা ডাউট থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এই লেকচার যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর সঙ্গে সাবস্ক্রাইব করে যাবে। গুড লাক।